অভিনয়ের দিক থেকে সাকিব খান নাকি পাপন ভাই? আমি পাপন ভাইকে এগিয়ে রাখবো। খালেদ মাসুদ পাইলট বিএনপি করে। সেমিফাইনালে আমাকে আগের রাত্রে বলছে লিবু ভাই যে ওপেন করতে পারবে কিনা। আমি কেন পারবো না, মাঠে নামলে আমি কাউরে চিনতাম না, সে আমাদের সিনিয়র প্লেয়ার আকরাম ভাই হোক, নান্নু ভাই হোক, কাউরে ছাড়তাম না। আমি বলবো কাইন্ড অফ প্রাইম মিনিস্টার যেমন পাওয়ার থাকে, পাপন ভাই কিন্তু এরকম টাইপের পাওয়ার ছিল বাংলাদেশে। ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম, বিডি ক্রিক টাইম প্রেজেন্ট স্পেশাল আড্ডা উইথ স্টার। আজকের আড্ডায় কে আছে এই মুহূর্তে আপনারা হয়তো মোটামুটি গেস করার চেষ্টা করছেন। গেস করে অনেকেই বলতে পারবেন, অনেকেই বলতে পারবেন না। তবে সেই আলোচনায় যাবার আগে বা এত টেনশনে রাখার আগে আমি একটু আমাদের প্রিয় পাইলট ভাইয়ের সাথে পরিচয় করে দিতে চাই। নতুন করে বলার কিছু নেই, বাংলাদেশের একমাত্র পাইলট যিনি বিমান চালাতে পারে না, নাকি পারেন? না, বিমান চালাতে পারি নাই কখনো, বাট ইচ্ছা ছিল, বাট অপরচুনিটি হয় নাই, সুযোগ হয় নাই, বাট নামে পাইলট। এই পাইলট নামটা কেমনে আসলো পাইলট ভাই? মানে থাকে না যে ধরেন অনেকেই অনেকের সন্তানের নাম রাখে, ধরেন হচ্ছে স্পেশাল ব্যক্তিদের নামে, স্পেশাল প্রফেশনসের নামে, যেমন পাইলট। আঙ্কেল আন্টির কি খুব ইচ্ছা ছিল যে আপনাকে পাইলট বানাতে চায় বা এরকম কোনো কিছু ছিল কিনা ব্যাকগ্রাউন্ডে? আঙ্কেল আন্টির আসলে দেওয়ার নাম না, এটা হচ্ছে যে আমার বাসার অপোজিটেই আমাদের ব্লাড কানেকশনও ছিল না, বাট ব্লাডের কানেকশনের মতো এত সুন্দর সম্পর্ক ছিল। এক মামা ছিলেন আমার খুবই শ্রদ্ধেয়, এবং উনি মারা গেছেন। ওনার ইচ্ছা ছিল, আমি খুব ট্যালেন্ট ছিলাম ছোটবেলায় মোটামুটি ওনার দেখা মধ্যে। তো ওনার ইচ্ছা ছিল যে আমাকে বড় করে, মানে বড় হলে আমাকে পাইলট বানাবে। তো এই জন্য প্রথম থেকে উনি আগে থেকে ছোটবেলা থেকেই আমাকে মানে বলতেন যে পাইলট বলে ডাকতেন। এই পাইলট বলে ডাকতে ডাকতে বাসার পাশে যারা থাকতেন নিকনেমটা অটোমেটিক হয়ে গেছে। অনেক সময় থাকে না, অনেক এলাকায় থাকে না যে এই নামে ডাকতে ডাকতে নামটা হয়ে যায়, এস্টাবলিশ হয়ে যায়। তো পরবর্তীতে যখন আমার নামটা খেলার মাঠেও সাংবাদিক ভাইরা, স্থানীয় সাংবাদিক ভাইরা যখন লেখালেখি করছেন পাইলট এত রান করেছে পাইলট, তো পরে আমি আর চেঞ্জ করি নাই নামটাকে ওইভাবে। অন্য কোনো নাম কি আসলে ছিল ডাক নাম, মানে পাইলট নামটাকে অন্য কোনো নাম থাকা উচিত? আমার মা বাবু বলে ডাকতেন। আচ্ছা, মা বাবু বলে ডাকতেন, ওই নামটাই ছোটবেলায় ওটা হয় বাবু, সবাই বাবু। পাইলট ভাই, এই যে খেলার কথা বললেন, স্টাবলিশমেন্টটা এসেছে অনেকটা আসলে স্পোর্টস থেকেই, যে পাইলট নামটা অনেক বেশি স্টাবলিশড হয়ে গেছে এবং সেই নামটাই এখন পপুলার। সেই নামই এক নামে সবাই চেনে, খালেদ মাসুদ বলা লাগে না, পাইলট বললেই আসলে কে সেই ব্যক্তি সেটা জানে। এই স্টাবলিশমেন্টের গল্পটা তো শুরু হয়েছে ধরুন অনেক বছর আগে। হাউ অ্যাকচুয়ালি দিস স্টোরি ক্রিয়েটেড, মানে আপনি যে একজন ক্রিকেটার হবেন, ক্রিকেটার হতে চাইলেন, ক্রিকেটার হয়ে গেলেন, এই স্টোরিটা আসলে ক্রিয়েটটা হলো কোথা থেকে? এটা আসলে প্ল্যান করে নয়। আমার কাছে মনে হয় যে আমার বাবা স্পোর্টসম্যান ছিলেন, আমাদের আব্বারা 7 ভাই ছিলেন। 7 ভাই কিন্তু রাজশাহীতে জেলা দলে ফুটবল খেলেছেন, এবং পুরো ফ্যামিলিটা ছিল স্পোর্টস ওরিয়েন্টেড। আব্বা ভালো ক্রিকেটও খেলতো, রাজশাহীতে লিগও খেলতো, তো অল স্পোর্টস। আব্বা ভালো ব্যাডমিন্টন খেলতো, প্রত্যেকটা জিনিস, সুইমিং মানে ভালো ছিল। আমার বাবা 20 বছর ঢাকাতে প্রিমিয়ার লিগ খেলছেন। ঢাকা প্রিমিয়ার লিগ হচ্ছে ফার্স্ট ডিভিশন, মোহামেডানে 10 বছর, আবহাওয়াতে 5 বছর, এবং তার আগে আরও 5 বছর খেলছে। তো ওই পরিবার থেকে আমি বেড়ে ওঠা, এবং যেহেতু স্পোর্টস ফ্যামিলি, তো আমার ছোটোবেলায় খেলাটা ছিল ব্লাডেই তো ছিল, এবং এলাকায় ওই সময় এনভায়রনমেন্টগুলো ছিল এরকম। প্রত্যেকটা মহলায় অনেক মাঠ, অনেক পুকুর, ডান পিঠা ছেলের মতো যেমন হয় না, আমরা ওইভাবে বেড়ে উঠেছি, একদম এনার্জেটিক। ফুল টাইম খেলাধুলা, পার্ট টাইম, মানে টিম করে না, হ্যাঁ ফুল টাইম খেলাধুলা ছিল ওই সময়। আলটিমেটলি পড়ালেখা ছিল অল্প অল্প সময়, বাট পড়ালেখায় ভালো ছিলাম। 5-6 পর্যন্ত ছিলাম, ভালো রেজাল্ট করতাম, তো 1-2-3 এর মধ্যে থাকতাম। ক্রিকেটে কেন আসলেন? মানে এখন ধরেন অনেকে ক্রিকেটে আসে, এটার পেছনে অনেক লজিক্স থাকে, কারণ এখন ক্রিকেট ভালো করতেছে, একাডেমি হচ্ছে, ফ্যাসিলিটিস অনেক, ইন্টারন্যাশনাল ক্রিকেট সম্প্রচারিত হয়, মেনি রিজনস, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ফাইন্ড আউট। বাট আপনাদের সময় তো আসলে পপুলারিটির জায়গায় ক্রিকেট ওভাবে ছিল না, প্রায়োরিটির জায়গাও ছিল না, বাট হোয়াই ইউ বিকাম এ ক্রিকেটার? না, এটা মূলত হয়েছে, আমি তো ওই প্রত্যেকটা স্পোর্টসের সাথে খুবই ইনভলভ ছিলাম, এই খেলেও বেড়ে উঠছি। এমন সময় আন্ডার 16 টিমে আমি কিন্তু চান্স পেয়েছিলাম ফুটবলে, রাজশাহী জেলা দল হয়ে, কিন্তু সামহাও ওটা ওই টুর্নামেন্টে খেলা হলো না, পরে আবার যাওয়া হলো না। কিন্তু এদিকে ক্রিকেটও ভালো খেলছি। তো স্থানীয় একটা টুর্নামেন্ট ছিল তখন, মিঠু ইউনিভার্সিটি টুর্নামেন্ট। তো এই টুর্নামেন্টে আমি খেলতে গেছি, এবং রাজশাহী লিগ কেবল শুরু করেছে খেলা, তখন 16 বছর বয়স। খুব ভালো খেলছিলাম। আমাকে 2জন ফরেন প্লেয়ার ছিল, শ্রীলঙ্কান গামাগি এবং গুরুগে। গামাগি শ্রীলঙ্কান ন্যাশনাল টিমে খেলেছেন, ফাস্ট বোলার, সরি। তো ওনারা 2জন আমার এগেনস্টে খেলেছে এবং একটা টুর্নামেন্টে ফরেও খেলেছে। তো আমাকে দেখে তাদের খুব পছন্দ হয়েছিল, এবং পরবর্তী তারা আমাকে ঢাকায় কল করে ওয়ারি টিমের জন্য খেলার জন্য। একটা ম্যাচ ছিল সেই বছর, তো আমাকে একটা ম্যাচ খেলাই, এবং খেলার পরে আমি একটা ম্যাচ খেলে আবার যখন শেষ হয়ে গেলো লিগের খেলা, তো আমি ব্যাক করলাম। তো সেই বছর আমি 89-এ একটা ম্যাচে খেলছি। পরবর্তী বছরে
কলাবান ক্লাব থেকে আমার অফার আসছিল যে আমি রাজশাহীতে খুব ভালো খেলছি, এই জন্য মানে কলাবান ক্লাবের অফিসিয়ালরা আমাকে নিয়ে আসে এবং আমি কলাবান ক্লাবে আলটিমেটলি 3 বছর খেলি এবং ওখান থেকেই শুরু হয়ে গেল আমার টার্নিং পয়েন্ট। যে আমি 2 বছর ভালো খেলার পরে আমি আন্ডার 19 টিমে বাংলাদেশ টিমে চান্স পেয়ে গেলাম, ভাইস ক্যাপ্টেন হয়ে গেলাম। সাথে 94-এ আমরা চ্যাম্পিয়ন হলাম, এটা চ্যাম্পিয়ন আন্ডার 19 চ্যাম্পিয়ন হলাম মালয়েশিয়াতে। তার 6 মাসের মধ্যেই আমি আবার এই টিমেও সুযোগ পেয়ে গেলাম। আচ্ছা, খুব ফাস্ট যাচ্ছিল সবকিছু এবং ওই সময় খুবই কুইক আমি চলে গেছি, এই টিমে খেলা হয়ে গেল এবং তার 4-5 মাসের মধ্যেই আমি ন্যাশনাল টিমে খেলে ফেলছি। এই যে মানে একটা কুইক র্যাপিড এক্সপ্রেস যেভাবে বলি না কেন জার্নি আপনার ছিল, এই পার্টিকুলার জার্নিতে পাইলট ভাই আপনি কিন্তু একজন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে নিজেকে এস্টাবলিশমেন্টের দিকে নিয়ে গেলেন। আপনি কি কখনো বোলিং করতেন? আপনি কখনো স্পিন বল করতেন, কখনো পেস বল করতেন, বা বোলিং এর ব্যাপারে কখনো কোনো আগ্রহ ছিল না? না? টুকটাক এলাকা যখন খেলতাম তখন টুকটাক হয়তো বোলিং করছি, বাট খুব একটা এনজয় করতাম না। আপনি খুব স্পিন বোলিং করতাম, হ্যাঁ, খুব একটা এনজয় করতাম না, বিকজ হচ্ছে যে আমি কিপিং এ খুব পিছন সাইড থেকে খুব ভালো ধরতাম। আচ্ছা, তো অপরচুনিটিটা কমে যেত যখনই আমি আমার মহল্লা টিমে খেলতাম বা কোনো টিমে খেলতাম, তখন আমি যেহেতু কিপিং এ ভালো করছি, তো কিপার গ্লাভস থাকলে তার পিছনে চান্স না যে বোলিং করার জন্য, তো সেই জায়গাগুলো অপশন কম ছিল। এবং সাধারণত প্রত্যেক টিমে দেখবেন যে কিছু বোলারই থাকে, স্পেশালিস্ট বোলার থাকে যারা বল করে। তো অল্প সময় 2-1 ওভার হয়তো মানে পার্ট টাইম হয়তো বল করেছি, কিন্তু ওইভাবে করি নাই। বাট এইভাবে আর কি আমার আস্তে আস্তে করে কিপিংয়ে চলে আসে। এবং আমি বলবো যে রিয়াসাত ভাই, একটা সময় ছিল যে আসলে আমি যখন বেড়ে উঠি তখন কোনো কোচ ছিল না, কিপিং কোচ ছিল না। মানে এখন যেমন স্পেসিফিক আলাদা আলাদা কোচ হয়, তো সম্পূর্ণ আমি বলবো যে আমি দেখে শেখা। কিপিং গ্লাভসটাও তো অনেক ডিফিকাল্ট ছিল ওই সময়টায়। তখন কিপিং গ্লাভস বলতে কি জেনারেল যেগুলো বিক্রি হয় মার্কেটে, সেইভাবে কিপিং করতাম। বাট আমি খুব হার্ড ওয়ার্ক করতাম, আমার ছিল। আপনি যদি খোঁজ নেবেন যে ন্যাশনাল টিমে আমাদের সময় যারা খেলতেন, ওই প্র্যাকটিস যদি শুরু হয় 9টায়, হয়তো তাহলে যে 8টার মধ্যে চলে গেছি, আবার হয়তো 1টা পর্যন্ত প্র্যাকটিস হতো, 2টা-3টার সময় বেরিয়ে আসছি। বাংলাদেশের সব উইকেট কিপাররা কি এরকম হয় নাকি? এই যে আপনি আপনার কথা বললেন, মুশফিকুর রহমান একই রকম, মানে আপনাদের কাহিনীটা কি বলেন? না, এটা একটা হ্যাবিট, আপনি কতখানি এনজয় করেন। আমার কাছে মনে হয় যে আমি কিপাররাই কেন আমি হ্যাপি হতাম না বলতে হ্যাপি হতাম এট দ্য এন্ড, কিন্তু একটা কিপারের কাছে ধরুন একটা হাই ক্যাচ সহজে আসে না। হয়তো দেখা গেলো যে 50টা ম্যাচে বা 30টা ম্যাচে একটা হাই ক্যাচ আসবে, বেসিক্যালি ফ্ল্যাট ক্যাচগুলো আসবে, মানে স্লিপসে যে এজ লাগার ক্যাচগুলো আসবে। ওই ক্যাচ ধরার জন্য দেখা গেলো যে হয়তো তাহলে প্রতিদিনে ওই ক্যাচ করছি বা সপ্তাহে 4 দিন করছি, এই 50টা 100টা করে ওই ক্যাচ ধরছি, বিভিন্ন রকম ফিল্ডিং করছি। মানে কোনো কিছুতেই আপনি মানে একটা ক্যাচ ধরার জন্য আপনাকে সব রকম প্র্যাকটিস করে রাখতে হবে। আচ্ছা, গোলকিপারের কাছে গোল বল যায় না, কিন্তু সহজে একটা যাবে, সবচেয়ে ফিটনেস তার লাগবে। তো ওই উইকেট কিপারের জায়গাটা হচ্ছে ঠিক এরকম একটা জায়গা, খুব ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল জায়গা। আপনাকে এমনভাবে রেডি হতে হবে যেন আপনি যে কোনো সময় যেন রেডি টু প্লে, রেডি টু ক্যাচ। মানে আপনি ন্যাশনাল টিমে আপনি ঢুকলেন, উইকেট কিপার ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট, কলাবাগানে আপনি 3 বছর কাটালেন। আপনি প্রথমে এসে ওয়ারিতে সম্ভবত বলছিলেন যে 1 বছর খেললেন, মাত্র একটা ম্যাচেই খেলার সুযোগ হয়েছিল। বাট আমি জানতে চাই যে মানে স্পেসিফিকেশন থাকে, ধরেন একজন ক্রিকেটারকে কেউ চুজ করবে যে ও ভালো কিপিং পারে, অথবা খুব ভালো ব্যাটিং পারে, অথবা দুইটাই পারে, অথবা ফাস্ট বোলার। আপনার ক্ষেত্রে কি আপনার বোথ এন্ডেই কি একটা অ্যাট্রাকশন ক্রিয়েট হয়েছিল কিনা ক্লাবের ন্যাশনাল টিমের, নাকি আপনার কিপিংটা খুব বেশি স্পেশাল ছিল, ব্যাটিংটা তো ভালো ছিলই? না, আমি তো খেলে গেছি, আসলে ওইভাবে জাজ করি না যে আমার কি, বাট আমি খুব ভালো ব্যাটিং করতে পারতাম, আমার কাছে মনে আছে। আমি ন্যাশনাল টিমে যখন চলে আসলাম তখন এসে আমার ব্যাটিংটা আমি বলবো যে আমার খারাপের দিকে গেছে। আচ্ছা, কোন সেন্সে খারাপের দিকে গেছে? আপনি যদি চিন্তা করেন, আমি কিন্তু যখন স্টার্টিং লাইফে কিন্তু আমি সুইপ মানে সব রকম খেলা করতাম, একটা ব্যাটসম্যান যেমন খেলে এরকম খেলে, এবং এইভাবে আমি রানও করতাম, প্রচুর রানও করতাম, কিপিংও মোটামুটি ভালো করি, কিপিং ব্যাটিং। বাট প্রবলেমটা হয়েছিল যে আমরা যখন 2000 সালে পরে টেস্ট স্ট্যাটাস পেলাম, আপনার খেয়াল আছে কিনা জানি না, তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা হলো যে 4 উইকেট পড়ে গেছে 30 রান, 5 উইকেট পড়ে গেছে 40 রান। আমি আবার বাউন্স বল খুব ভালো সার্ভাইভ করতে পারতাম, মানে যারা যেহেতু উইকেট কিপার ফিটনেস ছিল, সামহাও আমি ওই জিনিসগুলো খুব ভালো পড়তাম, ম্যানেজ করতে পারতাম। বাউন্সার মানে যেমন সাউথ আফ্রিকাতে বলেন বা নিউজিল্যান্ড বলেন বা ইংল্যান্ডে বলেন, হারমিসন বলেন, তো বাউন্সার মেরে আমাকে কিন্তু গায়ে লাগাতে পারতাম না। এই সুন্দর ডাক করতাম, এই করতাম, মানে বোলারের সাথে হাসতাম, আমি এনজয় করতাম বাউন্সার। তো 5 উইকেট 4 উইকেট পরে গেলে কোচ বলতো পাইলট যে উইকেট আটকাও, মানে এই যে মানে ড্রেসিং রুম থেকে আটকাও। তো আটকাতে গেলে আপনি কি হবে, ওই সময় যদি আপনি বাজে শটস খেলেন তাহলে কিন্তু আপনি আলটিমেটলি কি হবে, আপনার ব্লেমটা আপনার কাছে চলে আসবে, তুমি এটা কি করলা, ফ্রিডম রয়েছে। হ্যাঁ, তো এই আমাকে তখন আপনি এই স্ট্র্যাটেজি খেলতে বল ছাড়তে হয়তো দেখা গেলো যে এমন হয়েছে যে 70 বলে যে 20 রান করছি, 15 রান করছি।
টিমের জন্য খুব সুন্দর, দেখতে সুন্দর লাগছে, এবং বলছে যে সুন্দর যে হ্যাঁ পাইলটটা তখন বাট আমার ব্যাটিংটা নষ্ট হয়েছে। আমার কাছে মনে হয় বর্তমান যুগে আমি মনে করি যে ওই সময় কিন্তু আমার কোনো ভালো অ্যাডভাইজারও ছিল না যে না মারার বলটা মেরে দাও, বিকজ যেটা হাফ ভলিবল, পিওর হাফ ভলিবল সেটাকে ছিল না, সম্মানজনক পরাজয়ের জন্য বাংলাদেশ খেলতো একটা সময়। আপনি তো বুঝতেই পারছেন। তো ওই সময় ছিল যে আমরা আসলে এটা কিছু করারও ছিল না। আমাদের টিমটা ছিল যেমন সাপোজ আয়ারল্যান্ড টিম যদি এখন বলেন, আয়ারল্যান্ড যদি ইংল্যান্ডের সাথে খেলে বা অস্ট্রেলিয়ার সাথে খেলে কি করবে, একটা মোটামুটি কম্পিটিশন বা ফাটাফাটির কাছাকাছি যাবে। কিন্তু আয়ারল্যান্ড 5টা ম্যাচ খেললেও 5টা জিতবে না অস্ট্রেলিয়ার সাথে। কিন্তু সম্মানজনক কাছাকাছি যাওয়াটা ইম্পর্টেন্ট। কখনো কখনো কিন্তু আপনার অপোনেন্টকে বুঝতে পারবেন যে এই অপোনেন্টের সাথে আমি জিততে পারবো না, কিন্তু আমাকে এমন একটা জায়গায় যাবো যেন আমি সুযোগ পেলে কাজে লাগাই দেবো। তো আমাদের খেলাটা ছিল এরকম, সুযোগ পেলে কাজে লাগাই দেবো। তো এইভাবে করে গেছি। তো একটা সময় মানে ওই রকম তো আমাদের ইন্ডিভিজুয়াল কোচ ছিল না। ইন্ডিভিজুয়াল বলতে কি মানে ম্যানেজমেন্ট যেটা বলে যে একটা কোচ একটা প্লেয়ারকে নিয়ে দেখছে। তো আমাকে ওরকম বড় ভাই বা কেউ বলে না যে মারার বলটা তুমি, আপনি যদি দেখেন ওই প্রজন্মটাই কি সেই ক্ষেত্রে না, সবাই না, কিছু প্লেয়ার ছিল যারা ন্যাচারাল প্লেয়ার ছিল, যারা অত কথা শুনতো না। তাই আমি আমার দেখা সেটা ন্যাচারাল খেলে ফেলতো। যেমন সাপোজ সলিড ট্যালেন্টেড প্লেয়ার আমার কাছে মনে হয়, যেমন আফতাবকে আপনি যত ডিফেন্স করতে বলবেন ও পারবে না, লাভ নেই কোনো। হ্যাঁ, আপনি আশরাফুলকে যদি বলেন ডিফেন্স করতে পারবে না। তো এই যে ওনারা হয়তো চমৎকার ব্যাটসম্যান, তারা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের কিন্তু একটা পথ দেখাই দিয়ে গেছে যে না এইটাই হচ্ছে খেলা। কিন্তু হয়তো একটু ডিফেন্স জানতে পারলে আরো বেশি ভালো হতো, ডিফেন্সটাও জানতে পারলে একটু ভালো হতো। তো এই ওরা হয়তো তাহলে 30 বল যারা কথা শুনতো না, এদের ক্ষেত্রে আসলে ম্যানেজমেন্ট কোচ এদের কি ধরনের কথা শুনতো না বলতে বুঝাচ্ছে যে ওরা হয়তো আলটিমেটলি তাদের খেলাটা খেলতো, শর্টস ন্যাচারাল খেলাটা খেলতো, তারা তাদের ন্যাচারাল খেলাটা খেলতো। আর আমি ওই জিনিসটা মানে কোচিং যে প্ল্যান দায়িত্বটা ওটাকে চিন্তা করতাম যে না এটা এখন এই 4 উইকেট পড়ে গেছে, আমার দায়িত্বটা এটাই হওয়া উচিত, রেসপন্সিবল ছিল। এইটা আসলে ভুল মানে থিওরি আমার কাছে মনে হয়। আপনি ধরেন 300 বলের মধ্যে হয়তো দেখা হলো যে 50টা বল ব্যাড বল থাকবে, হ্যাঁ হয়তো কিছু বল এভারেজ থাকবে, কিছু বল গুড বল থাকবে। তো 50টা বলে 4 মারা বল যদি আপনি 4 না মারেন তাহলে তো লস, আপনি তো প্রেশারটা ব্যাটসম্যানের উপরে আসছে। এখনকার যুগে দেখবেন টেস্ট ম্যাচে কিন্তু কেন অনেক চেঞ্জ হয়ে গেছে, একটা উইকেট হয়তো এখন অনেক বেটার, কিন্তু তারপরেও এখন বাজে উইকেট হলেও মারা বলটা মেরে বসে থাকে, বিকজ বোলার উপরে প্রেশার দিতে চায়। আপনি যদি 6টা বলে যদি ছাড়তে থাকেন বোলার খারাপ বোলার প্রয়োজনে ছাড়ে, হ্যাঁ তো খারাপ বোলার তখন ভালো হয়ে যাবে, এবং ব্যাটসম্যানের উপরে প্রেশার পড়বে। রানের চাকা ঘুরতে থাকলে বোলারও প্রেশার থাকে, ফিল্ডিং টিম প্রেশার থাকে। তো সেই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয় ল্যাকিং ছিল। আমি ভালো ব্যাটিং করতাম, বাট আমার কাছে মনে হয়েছে যে ওই জায়গাতে আমার একটু গ্যাপ ছিল। ক্রিকেটের চাকা তো আসলে ঘোরা শুরু করলো বাংলাদেশের 97 আইসিসি ট্রফি জয়ের মধ্য দিয়ে। পাইলট ভাই, সেই পার্টিকুলার যে আয়োজনটা ছিল, বাংলাদেশের প্রচুর এক্সপেকটেশনস ছিল, মালয়েশিয়ায় খেলা হচ্ছে, আপনি যেই পজিশনটায় ব্যাট করতেন, আপনার কাছ থেকে যে এক্সপেকটেশনসটা ছিল, ক্রুশাল মোমেন্টে আপনার কাছ থেকে একদম মানে অল্প বলে বেশি রান, 4 ছক্কা মারার একটা ব্যাপার, সুজির বলে আপনি একটা সেই বিখ্যাত ছক্কা আপনি মারলেন। হ্যাঁ, মানে ওই আলোচনাটা যদি যাই, মানে বাংলাদেশের ক্রিকেটকে আসলে তো পুরো বদলে দিল হচ্ছে 97 আই থিঙ্ক। আপনারা কতটুকু প্রিপেয়ার ছিলেন, আপনারা কতটুকু এক্সপেকটেশনস নিয়ে আসলে ওই টুর্নামেন্টে গিয়েছিলেন যে না আগের আসরগুলোতে আমরা হয়তো পারি নাই অল্পের জন্য, বাট দিস টাইম উই আর গোয়িং টু ক্রিয়েট আ নিউ হিস্ট্রি? আপনি অবশ্যই আপনি অলরেডি বলে দিয়েছেন যে আগের আসরগুলোতে বাংলাদেশের টিম অনেকবার ট্রাই করেছে, বাট কোয়ালিফাই করতে পারে নাই। বাট আমরা বলবো যে লাকি, এবং লাকি কখন বলবেন যখন আপনি লাক ফেভার করবে তখন। বাট আমি মনে করি যে লাকের চেয়ে আমরা মনে হয় যে হার্ড ওয়ার্ক করেছি কিন্তু অনেক। গর্ডন গ্রিস ছিলেন, লিবু ভাই ছিলেন, বোর্ড আমার কাছে মনে হয় যে আমাদের যা ছিল মানে সম্বল আমরা মনে হয় ওই সময় আমাদের বিকেএসপিতে ট্রেনিং করতাম, হিউজ মানে অনেক লম্বা সময় ট্রেনিং ছিল, এবং প্রচুর মানে গর্ডন গ্রিস অনেক হার্ড ট্রেনার, মানে হার্ড টাইপের কোচিং করাতেন। তো একটা সুন্দর আমাদেরকে ইয়েতে নিয়ে চলে আসলেন প্ল্যাটফর্মে, যে আমরা কিভাবে পারফর্ম করতে পারবো, মাঠে কিভাবে 50 ওভার ফিল্ডিং করতে পারবো, এই জিনিসগুলো কিন্তু উনি দাঁড় করে দিয়েছেন। আমার প্রশ্নটা পেল অন্য জায়গায়, মানে এখন যদি আপনি খেলা দেখেন আধুনিক ক্রিকেটে, মানে whoever the bowler or batter is, no matter, you are having many information, many data, you are having computer analyst যে আপনাকে পুরোপুরি একটা গাইডলাইন আউটলাইন আপনাকে দিয়ে দিবে যে আসলে এই পার্টিকুলার ব্যাটারের ট্রেটগুলো এটা, এই পার্টিকুলার বোলারের বলগুলো এরকম করে খেলতে হবে, ফেস করতে হবে, আদারওয়াইজ ই কুড বি ইন ট্রাবল। ওই সময়টা তো আসলে এই টেকনোলজি ছিল না, ওই রকম চিন্তা ভাবনা ছিল না, ওই মেথডটাই ছিল না। সো দ্য টিম অ্যাকচুয়ালি আপনারা যাদের এগেনস্টে খেলতে যাচ্ছিলেন, ধরেন
আপনারা তো অনেকটা অন্ধকারে থেকেই খেলতে গেছেন, এই প্রিপারেশনটা কিভাবে নিতেন? ইউ হ্যাড নো আইডিয়া যে সুজির বলের গতি কত? অন্ধকারে না, এখন টেকনোলজিতে অনেক ইমপ্রুভ করেছে। টেকনোলজি আপনি টিভি ক্যামেরার মাধ্যমে রিপ্লে দেখে একটা বোলারকে আপনি একটা বোলারকে দেখে আপনি সম্পূর্ণ কিছু জাজ করছেন, ব্যাটসম্যান কি শটস খেলে, তার উইকনেস কি, একদম পুরো অ্যানালাইসিস করতে। কিন্তু তখন কিন্তু ম্যানুয়াল অ্যানালাইসিস ছিল। আচ্ছা, তখন কি অঙ্কতে মানুষ ভালো করতো না? তখন কি ব্যাংক ছিল না? তখন সবই ছিল, এখনো ব্যাংক চলেছে, তখন একটু স্লো ছিল, বাট কিন্তু কারেকশন একই ছিল, অনেকগুলো ফাইল ছিল, অনেক ফাইলপত্র ছিল। তো তখনকার মেধা সেভাবে ইউজ করেছে, তখন প্রবলেম হয় নাই। বাট আমি মনে করি তখনও কিন্তু অনেক সুপার প্লেয়ার ছিল তখন। আপনি যদি দেখেন কেনিয়া টিমে যারা ছিলেন, মার্টিন সুজি বা টিকোলো বলেন, ওদুম্বে বলেন, অপোনেন্ট টিম সবাইকে পিক করে ফেলতো। টিকোলো কি ভালো খেলে, তারা যে রানিং বিডিং খুব ভালো, সব টিম কিন্তু জেনে ফেলতো। ওই একটা দুটো ম্যাচ দেখলে বুঝে যেত, বিকজ আমাদের পূর্বপুরুষ যারা, তারাও তো ধরেন আকরাম ভাইরা বা যারা আছেন, তারাও তো তাদের সাথে খেলে আসছেন অনেকদিন ধরে। তো আমরা জানতাম ওদুম্বে, টিকোলো, ওদুম্বে ঢাকা লিগেও খেলেছে, তো ওদের রানিং বিডিং তারা বল ফেলে দৌড়াতো। তো তাদের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি, এগুলো কিভাবে সিঙ্গেলস নিতে হয়। তো এটা হয় কি, তখন ওই একটা যুগ ছিল তখনকার মতো, এখনকার যুগ এখনকার মতো। তো আমি বলবো যে তখন অনেক ক্রিয়েটিভ মানুষ ছিল। দেখেন আপনি তখনকার সময় কত গ্রেট প্লেয়ার দেখেছি আমরা, জাভেদ মিয়াদের কথা বলেন, কি সুন্দর খেলতেন, এরকম ইমরান খান বলেন। এখন হয়তো টেকনোলজির কারণে আপনি অনেক হয়েছে, বাট আমি বলবো কোয়ালিটি কিন্তু তখন। মজাটা কখন ছিল মানে আমার কাছে মনে হয় কোয়ালিটি তখন বেশি ছিল। বিকজ আপনি কেন বলছি, আপনি একটা শেন ওয়ান আপনি দেখাতে পারবেন এখন না। এখন আপনি ওই ধরেন মুরালি ধরেন বলেন, বা আপনি যদি কিছু মানে আছে ক্লাস, ব্রায়ান লারা বলেন, এখন হচ্ছে পাওয়ার ক্রিকেট, স্কিল কম। আপনি যদি ভালো একটু ঘূর্ণি উইকেট হয়, আপনি ফেসে গেছে যে কোনো টিম। যদি স্পিন ট্র্যাক হয়ে থাকে বা মুভমেন্ট অনেক হয়তো হচ্ছে, ফেসে গেছে। এখন কে কত 4 ছক্কা মারতে, এটার একটা কারণ আছে ভাই। সেটা হচ্ছে আগে যেমন খেলা হতো একটু স্লো ট্র্যাকে, হয়তো ইন্ডিয়াতে খেলা হলে স্পিন ট্র্যাক, এই যে 50 ওভারে কিন্তু 200 রান মানে অনেক রান, এর মধ্যে টাফ টাইম পার করে আপনাকে জিততে হবে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে সময়ের সাথে সাথে পাল্টাছে। বিকজ এখন যদি 50 ওভারে 200 খেলা হয়, তাহলে মানুষজন দেখবে না, দর্শক উঠে যাবে। দর্শকের ডিমান্ডটাও খুব ইম্পর্টেন্ট। ওই জায়গায় ওই সময়ের সাথে সাথে বদলানোর কথা আপনি বললেন, ক্রিকেট বদলেছে, বিভিন্ন দেশের পারফরমেন্স বদলেছে, পাইলট ভাই, স্টার্সরা বদলেছে। হ্যাঁ, ওই নামগুলো এখন আগের মতো নেই, কারোর সাথে কারো কম্পেয়ার করতে পারবেন না। সত্যি কথা, সচিনের সাথে আপনি ডিভিলিয়ার্স এর কম্পেয়ার করতে পারবেন না, খেলার ধরনই আলাদা। একদমই, এটা কম্পেয়ার করার কোনো সুযোগ নেই। আমার প্রশ্নের জায়গাটা মানে এই 97-তে যে বাংলাদেশের ক্রিকেটে বাকবদলটা আসলো, আপনারা চ্যাম্পিয়ন হবেনি, এই বিশ্বাসটা নিয়ে কি আপনারা গিয়েছিলেন, নাকি আপনাদের টার্গেটটা ছিল যে ইউ ওয়ান্ট টু প্লে দ্য ওয়ার্ল্ড কাপ, নেক্সট ওয়ার্ল্ড কাপ, 99 ওয়ার্ল্ড কাপ? দেখেন, ভীষণ তো থাকে হচ্ছে বেসিক্যালি যারা টপ ম্যানেজমেন্ট, কোচ, ম্যানেজার, আমরা হচ্ছি প্লেয়ার বা আমরা হচ্ছে যোদ্ধা, সৈনিক। তো হ্যাঁ, উদ্দেশ্য তো ছিল যে আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাব এবং আমরা রেজাল্ট করব, চ্যাম্পিয়ন হবো, এই উদ্দেশ্য। তো আমরা জানি যে টিম একটাই, কেনিয়া, বাদবাকি টিমগুলো কিন্তু ওরকম মানে অত কোয়ালিটি ওরকম না, যাদেরকে আমরা হারাবার মতো। কিন্তু আমরা লাকি যে আমরা যে কেনিয়ার সাথে কিন্তু সেমিফাইনালে ম্যাচ পড়ে নাই, পড়েছে ফাইনালে। যে এটা একটা সুবিধা হয়েছে আমাদের, স্কটল্যান্ডের সাথে পড়েছে। তো সবকিছু মিলে আমাদের প্ল্যানিং, প্রিপারেশন আর ট্যাকটিক্যাল যে জায়গাগুলো আছে, লিউ ভাই ছিল, লিউ ভাই খুবই ভালো ট্যাকটিক্যালি, সিনিয়র প্লেয়ার যারা ছিলেন। তো আমাদের টিমটা এমন হয়েছে যে আমার এমন একটা ফর্মে ছিল, আমি নিজেও যে 97 সালে আমি 1 বল খেলছি। আপনি দেখবেন যে 2000 সালের আগে কিন্তু আমার ব্যাটিং দেখবেন, 2000 সালের আগে ঢাকা লিগেরও ব্যাটিং দেখবেন, আমি বল টু বল ব্যাটিং করতাম, মানে বল টু বল ব্যাটিং করতাম। পরবর্তী সময় আমার কিন্তু এই ন্যাশনাল টিমে যে আমার একটু স্লো হয়ে গেছি, কিন্তু ঢাকা লিগে কিন্তু আমার বল টু বল রান। তো প্রবলেমটা হচ্ছে তখন আমার মনে আছে যে যখন 97-এ যখন ট্যাকটিক্যাল হতো কি, সেমিফাইনালে আমাকে আগের রাত্রে বলছে লিউ ভাই যে ওপেন করতে পারবে কিনা। আমি কেন পারবো না, মানে কলজা বড় আছে। তার আগের ম্যাচগুলো তো প্রত্যেকটা ম্যাচ জিতেছি বাংলাদেশ টিম। আমি 1 বল না, একটা ম্যাচে নামছি ছক্কা, আমি নামতে বলছি এই বলে ছক্কা মারবো, 1 বল খেলবো, তো ছক্কা মেরে চলে আসছি। তো কনফিডেন্সটা ছিল এরকম হাই, যখন আপনি রান করবেন, জিতবেন। তো ঠিক সেমিফাইনালের সময় আমাকে লিভ ভাই আগের রাত্রে যখন বললেন যে ওপেন করতে, আমি বলছি করবো, এবং আমি ওপেন করলাম, বুলবুলের সাথে পার্টনারশিপ তৈরি করে আমি একটা 71 করলাম এবং সাথে ম্যাচ জিতলাম, স্কোরে কোয়ালিফাই করে গেছি। সবার কিন্তু অলরেডি তখন কিন্তু আমরা মাইন্ড রিল্যাক্স হয়ে গেছে, মানে ব্রেন রিল্যাক্স হয়ে গেছে, ওয়ার্ল্ড কাপ আমরা খেলছি কনফার্ম। এখন হচ্ছে ফাইনাল ম্যাচ, জিততে পারলে একটা প্রেস্টিজিয়াস ম্যাচ। তখন কিন্তু পাকিস্তান ইন্ডিয়া যেমন খেলা হয়, কেনিয়া বাংলাদেশ যেমন খেলা হয়, ওই সময়টাতে আমাদের এরকম ছিল যে কেনিয়ার সাথে আমরা হেরে যাই, খুব কাছাকাছি যাই। তো কেনিয়ার সাথে জিততে পারলে একটা আলাদা ইমেজ। এবং প্রথম বৃষ্টিবিঘ্নিত ম্যাচ, 25 ওভারে খেলা, 6 বলে 11 রান করতে হবে লাস্ট পর্যায়ে। এবং ওই সময় 6 বলে 11 রান করা আসলে ডিফিকাল্ট, বিকজ মাঠ ভেজা, কাদা মাঠ,
প্লাস হচ্ছে যে আপনার ধরেন উইকেটগুলো তো আসলে ওরকম না। আপনার পাগলা পার্টনার হাসিবুল হোসেন শান্ত ওই সময় কি কথাটা হয়েছিল? শান্ত যখন আসছে, আমরা লাস্ট ওভার ব্যাটিং করছি, শান্তকে বলছি শান্ত, এবং বিশেষ করে লাস্ট বলে যখন 1 রান লাগে, আমি নন স্ট্রাইকারে, তো মানে কনফিডেন্স ছিল যে জিতবো, বুঝছেন, মানে এক বলে এক রান তো হয়ে যায়, এক বলে এক রান হয়ে যায়, আপনি যতই ফিল্ডার যাই করুক, যদি আউট না হয়, আউট না হয়। তো শান্ত তো তখন একটু কেবল নামছে, তো একটু এক্সাইটেড এরকম করছে। আমি শান্তকে যে বলছি, শান্ত রিল্যাক্স, মানে এর মধ্যে বোলার অনেক সময় নিচ্ছে, ফিল্ডার অনেক সময় নিচ্ছে, রিল্যাক্স, ঠান্ডা মাথায় বলছি, শুধুমাত্র একটাই দায়িত্ব, ব্যাটটা সোজা রাখবি, কেন কোনো শর্টস খেলবি না, কোনো শর্টস খেলতে গেলে কিছু না কিছু হয়ে যেতে পারে, তুই শুধুমাত্র ব্যাটটা সোজা রাখবি, যেন ব্যাটে যেন কোনো রকম ক্যারি না করে, কিছু না হয়, এলবিডব্লিউ না হয়। তো বাদ বাকিটা তুই চোখ বন্ধ করে ধরাবি, আমি চোখ বন্ধ করে ধরাবো। আচ্ছা, তো উইকেট কিপার হাতে গেলে তো আপনি ধরেন বোলার ডেলিভারি দিয়ে আমরা যদি আপনি দৌড়ান, ও উইকেট কিপার যদি প্ল্যান থাকে যে ব্যাটসম্যান দৌড়াবে, উইকেট কিপার ক্ষমতা নেই আউট করার। তো দুজনের মধ্যে সুন্দর একটা কম্বিনেশন ছিল, ছিল। আমি যেই ডেলিভারি শেষ, সাদাতে আমি দেখবেন আপনার লেগ বাই ছিল, পায়ে লেগ ছিল, উইকেট কিপার ধরছে, ওই যখন বল ধরছে তখনই কিন্তু আমি ওখানে চলে গেছি। তো না, ফিটনেস ভালো ছিল, আর আপনি তো ওই সময় তো এরকম খেলা খেলতে হবে, কার কত ব্রেন ইউটিলাইজ করা যায়, কিভাবে কি করা যায়। তো আলহামদুলিল্লাহ আমরা ওই ম্যাচ জিতি, এবং সুপার। আমার মনে হয় যে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। আমরা যদি ওই ম্যাচটা যদি না জিততাম বা ওয়ার্ল্ড কাপ যদি না খেলতাম, আলটিমেটলি প্রত্যেক বছরেরই 4 বছর পর পর আমরা এই কোয়ালিফাইং গুলো খেলতাম, যেটা অন্যান্য টিমগুলো খেলে, ইউএই বলেন বা ওরা যারা খেলে তারা ওইভাবে খেলে। তো আমার মনে হয় যে এইটা আমার টার্নিং পয়েন্ট, এবং বাংলাদেশের আজকে এখানে আসছে, আমি বলবো সুপার একটা জায়গা জার্নি বাংলাদেশ টিমের জন্য। বাট এই জার্নিটা আরো স্মুথ, আরো কোয়ালিটি হতে পারতো যদি ক্রিকেটটা ডেভেলপ করতে পারতো। সেই আলোচনায় যাচ্ছি, মানে খালেদ মাসুদ পাইলট, আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজন, এই যে আমি নামগুলো বললাম, খালেদ মাসুদ পাইলট বাংলাদেশের ক্রিকেটে কন্ট্রিবিউট করছে। আকরাম খান মোটামুটি 3-4 মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, ফ্যাসিলিটিস কমিটি সব জায়গায় সামলেছে। নাইমুর রহমান দুর্জয়, আপনাদেরই কলিগ, তিনি সংসদ সদস্য হয়েছিলেন, তিনি ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস হাই পারফরমেন্সের দায়িত্ব পালন করেছেন। আমিনুল ইসলাম বুলবুল, সাবেক অধিনায়ক, প্রথম বিশ্বকাপের অধিনায়ক, প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, তিনি হচ্ছে আইসিসিতে খুব প্রেস্টিজিয়াস একটা জায়গায় রয়েছে। এই যে আপনারা এত বড় বড় জায়গায় সবাই, আপনাদের কিন্তু সবারই একটা ভালো ভালো জায়গায় আপনারা রয়েছেন। বাংলাদেশ ক্রিকেট আগালো না কেন? বাংলাদেশ ক্রিকেটে এই আপনাদের মতো এতগুলো হিরো থাকার পরেও, এতগুলো প্রেস্টিজিয়াস জায়গার পোস্ট হোল্ডার থাকার পরেও বাংলাদেশ ক্রিকেটকে কে পেছন দিকে টেনে ধরলো, যেটা আপনার ছোটাতে পারলেন না? রিয়াসাত ভাই, আপনি নিশ্চয়ই সবই জানেন। আমি জেনে তো লাভ নেই, আমি জানাতে চাই। আপনি জানাতে চান আমার মাধ্যমে? ডেফিনেটলি, কারণ ইউ আর দ্য হিরো। না, হিরো বলতে কি, আমি কখনো ক্রিকেট বোর্ডে কাজ করার সুযোগ হয় নাই। ক্রিকেট বোর্ডে কাজ করলে কি হিরো হয়? না না না, আমি সেই সেন্সে বলছি, আমি ক্রিকেট বোর্ডে কাজ করার সুযোগ হয় নাই, বাট ইউ আর দ্যাট পারসন যিনি হচ্ছে বল ডেলিভারির আগে দৌড় মারছেন। হ্যাঁ, ঠিক আছে, ইউ আর দ্য হিরো। আপনি, আমি বলবো যে আমাদের পরিকল্পনা ভালো ছিল না। যারাই এই আমার 97 আপনারা কি বদলে গেছেন? 97 এর খালেদ মাসুদ পাইলট, আকরাম খান, বুলবুল, নান্নুরা, পরবর্তী সময় আপনারা কতটা বদলেছেন? আপনি যখন আপনার টিমে কলিগের সাথে 15 জনের সাথে কাজ করবেন, 15 জনাই কিন্তু অনেক ট্যালেন্টেড হয় না, প্লেয়ার হিসেবে ভালো হয়। হয়তো কেউ এর কি বিসিবি টিমের কথা বলতেছেন? না, আমি একটা ন্যাশনাল টিমের কথা বলছি। ধরেন সাপোজ বাংলাদেশ টিমে এখন যে 15 জন জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেলছেন, এই 15 জন কিন্তু মেধা সম্পন্ন, সে তার নিজের জায়গায় মেধা, সে শুধু ভালো বল করতে পারে, কেউ হচ্ছে ভালো ব্যাটিং করতে পারে, কেউ হচ্ছে ক্রিয়েটিভ, সে সবকিছু বুঝে, নলেজেবল, ফিউচার দেখতে পারে, সবকিছু বুঝে, সেই কিন্তু ডিসিশন মেকিং এর জায়গাগুলোতে থাকে। আপনার আমার কাছে মনে হয় ডিসিশন মেকিং এর জায়গাগুলোতে আছে, বাট সাথে নীতি কতখানি ইম্পর্টেন্ট। আপনার যে নীতির জায়গাতে আপনি কতখানি অনেস্ট, যে না আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যতের ছেলেদের জন্য আমি কি করছি। তো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় ল্যাকিংস ছিল আমাদের। এই কষ্টটা আপনারা সবাই ফেস করলেন, যে কত কাঠখড় পুড়িয়ে আপনারা হচ্ছে জিতেছেন। যখন বাংলাদেশে বৃষ্টি হচ্ছিল, আপনারা নিজেরা নিজেদের টাওয়েল দিয়ে হচ্ছে মাঠ পরিষ্কার করার চেষ্টা করেছিলেন। এই গল্পগুলো শোনা নিশ্চয়ই এগুলো ট্রু স্টোরিজ, তাই না? সো এই মানুষগুলো চেঞ্জ হওয়া কিভাবে সম্ভব? এই মানুষগুলো তো নিশ্চয়ই চাইবে যে এরপরের প্রজন্ম যেন এই কষ্টটা না করে, এরপরের প্রজন্ম যেন আরো কম্পিটিটিভ হয়। প্রচুর অর্থ মানুষকে নষ্ট করে দেয়, মানুষের নীতিকে নষ্ট করে দেয়। অনেক সময় আপনি দেখবেন যে অর্থের কারণে আপনি অনেক সময় দেখবেন যে হার মেনে যায় অনেকে। তো আমার অর্থ না থাকা নাকি বেশি থাকলে? বেশি থাকা, বেশি অপরচুনিটি থাকা। আপনি যখন বিভিন্ন রকম স্কোপ দিয়ে এদিকে ওদিকে করতে পারবেন, তখন কিন্তু আপনি অনেক সময় আমাদের তাহলে কি সাবেকরা মোটামুটি বড় লোক বলতে পারি না? আমি সাবেক কাউকে আমি বলতে পারবো না, বিকজ আমি তো ধরেন ওই জায়গাতে ছিলাম না, অডিট ডিপার্টমেন্টে ছিলাম না বা কোথাও ছিলাম না। আমি অ্যাজ এ প্লেয়ার বলবো তারা খুব সলিড প্লেয়ার ছিল, বাট আমি আশা করেছিলাম তাদের মাধ্যমে কিন্তু বাংলাদেশের রূপ চেঞ্জ হবে, বিকজ কে কি করছে ইম্পর্টেন্ট না, তারা ম্যাসিভ চেঞ্জ করে দেবে। সবাই আশা করছিলাম। বাট খুবই দুঃখজনক যে এত বড় ব্র্যান্ড ভ্যালু মানুষ ধরেন
আমি কারণ খারাপ বলছি না, হ্যাঁ আকরাম ভাই, নাইমুর রহমান দুর্জয় প্রথম ক্যাপ্টেন, খালেদ মোহাম্মদ সুজন, কে 10টা খারাপ লোককে এনারা কিন্তু জায়গায় তুলতে পারতো। কে চুরি করছে না করছে এনারা যদি ভয়েস থাকতো, যদি প্রেসিডেন্ট পর্যন্ত হারিয়ে যেত, যদি এনারা যদি বলতো যে না এখান থেকে রিজাইন দিব, এটা না এটা ইয়েস এটা নো, তাহলে কিন্তু আমার মনে হয় সবকিছু হতে পারতো। এখন আপনি কিভাবে নেবেন কিভাবে নেবেন না। ওই সময় ক্রিকেট বোর্ড কত গরিব ছিল না পাইলট ভাই, অনেক কিছু ছিল না, এখন তো অনেক কিছুই আছে। আমার মনে হয় যে এখন সব কিছু আছে, বাট অনেক চোর বেশি আছে। তাই মানে এই চোররা কি হচ্ছে নীতিগত চোর নাকি হচ্ছে ফিনান্সিয়াল চোর? কাগজে কলমে, যেহেতু আপনি চোরদেরকে আইডেন্টিফাই করতে পেরেছেন। চোর বলতে বলছি কাগজে কলমে তারা খুব ভালো মাস্টার প্ল্যানার। আচ্ছা, কাগজ কলম দিয়ে আপনি মিলাই দিবে, ধরেন এই মিলাই দিবে, দেখবেন যে আলটিমেটলি সব বোর্ডেই হয়েছে মোটামুটি 2000 এর পর থেকে। তখন তো অত বেশি টাকা ছিল না। আচ্ছা, টাকা পাওয়ার পর থেকে চোর বেরিয়েছে। টাকা পাওয়ার থেকে আপনি ধরেন পুরো ভাইরাস, পুরো এখানে মধু আছে, হানি। আচ্ছা, ক্রিকেট বোর্ডে তো হানি আছে, বুঝেনি তো? তো এই হানি বাজে নোংরা মৌমাছি সে খেয়ে যায়। আপনি যখন যারা আসে তারা তাদের মতো করে খেয়ে চলে যায়। আমি রিসেন্টলির কথা বলি, যদি দেখেন আপনি কয়েকদিন আগে দুদক একটা জিনিসটা একটা ইভেন্টে যেটা নিউজ বেরিয়েছে যে 19 কোটি টাকার মতো নাই, তাই কি না? 5 কোটি টাকা না 6 কোটি টাকা ইউজ হয়েছে, বাদ বাকি 27 কোটি টাকার মতো নাই। তো একটা ইভেন্টে যদি 19 কোটি টাকা নাই হয়, তো এই বিগত 15-16 বছর ইয়েতে কত ইভেন্ট গেছে, কত রানিং টাকা গেছে, আপনি মার্কেট বুঝছেন আপনি? তাহলে কত টাকা গেছে? তো আমি যতদূর বুঝি, আমার অনুধাবন, আমি তো আসলে অডিট ফার্মে ছিলাম না, ফাইন্যান্সে ছিলাম না, বাট আমি যতটুকু দেখেছি আমার নজরে, আমরা অনেক সময় দেখে যেটা ফিল করি, তো আমার মনে হয় যে যদি 1300 কোটি টাকার কথা হয়ে থাকে, তাহলে আমার মনে হয় 3000 কোটি টাকা নাই। আচ্ছা, বিকজ মানে এত পরিমাণ টাকা, এত টাকা এত জায়গায় এত খাতে ব্যয় হলো, ধর নাই করার জন্য তো অনেক মিসইউজ হতো, অনেক নাই করার জন্য তো পাইলট ভাই কখনোই কোনো মানুষ আসে নাই যারা কস্ট মিনিমাইজ করবে, কোয়ালিটি ডেভেলপ করবে, কস্ট মিনিমাইজ করবে। যে কোনো প্রাইভেট সেক্টরে আপনি ধরেন মানে কাইন্ড অফ হারামের টাকা, তো এটা তো আপনি ভাবছেন যে আমি আজ আছি কাল নাই চলে যাবো, যা বাবা নিয়ে যাই, তো আপনি হারামের টাকা ভেবেছেন, কিন্তু ভাবেন না। এই জায়গায় সাবেক টিম ক্যাপ্টেন কেউ কিছু বললো? আমি তাদেরকে আমি বলবো না, বাট আমি বলবো যে তাদের কিছু বললো না কেন? তাদের দায়িত্ব ছিল, আমি বলবো তাদের দায়িত্ব ছিল, বড় দায়িত্ব ছিল। আপনি চোখ বন্ধ না, আমি রিজাইন করতেন, আমি রিজাইন দিতে চলে আসতাম। ধরেন আপনি ভবিষ্যতে ফিউচারে বোর্ডে আসছেন, এরকম কাহিনী আপনি দেখতেছেন, আপনি রিজাইন করবেন 100%। আমার চিন্তা ভাবনা আমি জানি না, আমার এই জন্য অনেক সময় নীতিতে মিলে না, আমার নীতিতে মিলে না, আমি পারি না। আমার কথা হলো যে হয়তো অনেকে বলবে যে আমি বেশি বলছি, তা না, আমি পারি না বলে তো আমি বোর্ডে যাইনি লাস্ট 14-15 বছর 16 বছর ধরে। আমি যদি মাথা নত করতাম যে হ্যাঁ মিলে যেতাম, যে হ্যাঁ ভাই আমি আপনাদের সাথে আছি, সব কিছু আছে, তাহলে যদি মিলেই থাকতাম তাহলে আমি বোর্ডে থাকতাম। আপনার সাথে তো আপনার বন্ধু বান্ধব কলিগ, আপনার মানে সহপাঠী বলতে পারি একসাথে, এটাও তো আমার কথা হচ্ছে, কনসেপ্ট হচ্ছে আমি কাজ করে খাবো, নট ফ্রি মানি নিব। আপনি যদি আমাকে 5 কোটি টাকা ফেলে রাখেন আমার সামনে, আমি আল্লাহর রহমতে, আল্লাহ এতটুকু আমাকে বিবেক দিয়েছে, ওটা আমি ওখান থেকে তুলবো না, বিকজ ওটা আমার টাকা না, ওটা হয়তো কোনো মানুষ ফেলে গেছে অথবা অন্য কোনো মানুষের টাকা, তো ওটা আমার টাকা না, আমি সেই টাকাটাই আমার, যেটা আমি কাজ করব। আপনার ডিলিংস খুবই ক্লিয়ার, এটা অন্তত আমি জানি, বিভিন্ন ভাবে আমি জানি, সো এটা বলার দরকার নেই পাইলট ভাই, আপনিও জানেন আমিও জানি। যে আলোচনাটা আমি জানতে চাই পাইলট ভাই, আপনাদের তো কথা হয়, দেখা হয়, আড্ডা মারেন, অনেকের জন্মদিন, ম্যারেজ ডে, এইগুলোতে আমরা দেখি প্রায়, ঠিক আছে? আপনার জন্মদিনটাই মনে হয় ওইভাবে করা হয় না খুব একটা। তো আমি জন্মদিন আসলে এনজয় করি না জন্মদিন পালন করাটা, বিকজ হচ্ছে এটা একটা, ঠিক আছে, একটা দিন, একটা অকেশন তৈরি করা, বাট আমার কাছে মনে হয় যে প্রতিনিয়ত আপনার ইম্পর্টেন্ট হচ্ছে আপনি দিনগুলোকে কত ভালো কাজে লাগাবেন, মানুষের জন্য কাজে লাগাবেন। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জন্ম হবে, একটা গাছের যেমন জন্ম হয়, মানুষের জন্ম হবে। হ্যাঁ, আমরা একটা সেলিব্রেশন করি, ফ্যামিলি একটা ইমোশনাল ব্যাপার থাকে, কিন্তু এটা খুব বেশি ঘটা করে করার কিছু নাই, বরঞ্চ প্রত্যেকটা দিন আপনাকে কাজে লাগাতে হবে, যে আমি কি জন্য আসছি। এই প্রোগ্রামগুলোতে তো মোটামুটি অংশগ্রহণ থাকে আপনাদের সবারই, তখন এই প্রসঙ্গগুলো আসে না পাইলট ভাই, যে বাংলাদেশের ক্রিকেটটা কেন এক্সপেক্টেড জায়গায় গেল না? আপনি দেখেন আমাদের একটা মাঠ নেই, কিন্তু আমাদের একটা নিজের ক্রিকেট বোর্ডের নিজের টাকায় কেনা মাঠ নাই। আমার মনে আছে, দেখেন আপনাকে বলি, আমি যখন খেলা খেলি তখন থেকে কিন্তু একাডেমি তৈরি করি প্লেয়ার হিসেবে, তখনও কিন্তু এই কালচারটা আসে না, একাডেমি বানানোর কালচার আসে না, এবং রাজশাহীর মতো জায়গায় আমি একাডেমি বানিয়েছি। আমি আমার কলিগদেরকে কিছু কারেন্ট প্লেয়ার, তখন ওই সময় ছিল আমাদের সিনিয়র বা আমাদের, আপনি এলাকায় একটা একাডেমি, আপনার এখানে প্রচুর টাকা আছে, বিকজ হচ্ছে টাকা কি ফাইন্যান্স লাগে তো ভাই, আপনি একটা একাডেমি চালাবেন, তো আপনি একাডেমি বেতনের টাকাতে চালাতে পারবেন না বাচ্চাদের একাডেমি। এখন কমার্শিয়াল হয়েছে, ঢাকাতে হিউজ আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু মফস্বল শহরে একটা ছেলের কাছ থেকে 500 টাকা পাবেন খুব ডিফিকাল্ট, বিকজ দিন আনে দিন খায় তার বাবা। তো আমি এইভাবে বলেছিলাম যে আপনার তো নিজস্ব একটা নলেজ আছে সুন্দর, ওইখানে আপনি একাডেমি করতে পারেন, ওই এলাকা ছেলেবেলা ডিজার্ভ করে, আপনার কাছে আশা করে, কেউ করে নাই।
আমার কাছে মনে হয়। আচ্ছা। শুধু খেলা ছাড়ার পরে আমার কাছে মনে হয় সবাই শুধু ব্যবসা বিভিন্ন রকম তার ক্যারিয়ার নিয়ে চিন্তা করছে। বিসিবি একটা মাঠ কেন কিনতে পারলো না, মানে আপনার অবজারভেশনটা কি? একদম পোর প্ল্যান, মাঠ কিনতে পারে না, মাঠ কেনার প্ল্যানই ছিল না তো কখনো, বিকজ আপনি তো হানি নিয়ে ব্যস্ত, আচ্ছা, আপনি তো ডেভেলপমেন্ট নিয়ে ব্যস্ত না। আপনি ডেভেলপমেন্টে চিন্তা করলে আপনার মাঠ এই নর্মাল ব্যাপার মাঠ কেনা। আমি তো মনে করি যে 64টা জেলায় আমার কাছে মনে হয় যদি একটা সেন্ট্রাল ক্রিকেট বোর্ড থেকে যদি সিও থেকে যদি একটা চিঠি যায় প্রত্যেকটা ডিসির কাছে, যদি একটা চিঠি যায় যে আপনার সাপোজ কুষ্টিয়াতে এক্সাম্পল, কুষ্টিয়া ডিসির কাছে একটা চিঠি গেল বোর্ড থেকে, আপনার এলাকায় 20 ভাগের একটা জায়গা দেওয়া হোক শহরের খুব কাছাকাছি, আমরা একটা ক্রিকেট মানে কুষ্টিয়া ক্রিকেট গ্রাউন্ড বানিয়ে দেবো। আপনি কুষ্টিয়ার লাভ, কুষ্টিয়া ডিসি তো চাইবে যে আমার এখানে একটা ক্রিকেট গ্রাউন্ড হোক, মনিটরিং আমরা করবো, আমাদেরকে দেন, আমরা সুন্দর করে কুষ্টিয়া ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য আমরা ওই মাঠটা কাজ করবো। এইটা মাঠটা জায়গা পেলেন, আপনি একটা কর্পোরেট নাইট করেন যে বাংলাদেশের সমস্ত 100টা মতো কোম্পানিকে ইনভাইট করেন, অনার করেন, যে একটা গেট টুগেদার, একটা প্রেজেন্টেশন দেন যে 64টা জেলায় এরকম একটা মাঠ হবে, আমরা প্রত্যেকটা মাঠকে বিভিন্ন কোম্পানিকে আমরা দিতে চাই তাদের নামে। এমিরেটস আছে, এমিরেটস স্টেডিয়াম যেমন আছে বাইরে, তো আমরা যদি প্রত্যেকটা কোম্পানি এরকম, নাহলে 20টা কোম্পানি আসলে প্রথম বছর 20টা কোম্পানিকে যার যেটা পছন্দ তাকে সেই মাঠগুলো দিব, এবং সেই মাঠটা তাদের নামে দেবো, 10 বছরের জন্য তাদেরকে দেবো, বছরে 365 দিনের মধ্যে হয়তো তাহলে 10 দিন তাদেরকে দিয়ে দেবো, কোম্পানি যে কোনো প্রোগ্রাম করবে কিন্তু মাঠ নষ্ট করতে পারবে না। এবং ওইখানকার যে বেতন, স্টাফ যে খরচ, আমি তো একটা একাডেমি চালাই, একটা মাঠে যদি 5টা গ্রাউন্ডসম্যান রাখেন, আপনি 1 লাখ টাকা খরচ করেন মাসে, আপনি আমার মনে হয় যে 12 মাসে 12 লাখ টাকা। যে কোনো কোম্পানি সোশ্যাল ওয়ার্ক প্রচুর করে, টাকা দেওয়ার মতো অনেক সময় জায়গা পায় না যে কোন জায়গায় দিলে আমার ভালো লাগবে। তো সেই রকম অনেক মানে নিবেদিত প্রাণ আছে, দেশকে যারা মানে চায় যে দেশের ভালো কিছু হোক। তো এই কোনো উইদাউট মানেই কিন্তু আপনি প্রত্যেকটা জেলাতে মাঠ বানাতে পারতেন। আপনি ওই মাঠের মধ্যে ধরেন সাপোজ ওই মাঠে আপনি একাডেমি করে ফেলেন, ওই জেলার ডিস্ট্রিক্ট কোচগুলো আমাদের আছে, মাঠ পেয়ে গেলে তো খেলার আর বেশি ওইখানে ওইখানে স্কুল ক্রিকেট করবেন, ওইখানে ওখানকার কলেজ টুর্নামেন্ট করবেন, ওইখানে লিগ করবেন, সেকেন্ড ডিভিশন ফার্স্ট লিগ করবেন, সারা বছর ওইখানে আবার ক্যাম্পও হবে। কিভাবে? সাইডে যদি মাঠটা যদি বেশি বড় মাঠ হয়, সাইডে 4 সাড়ে 4টা আপনি যদি সুন্দর সুন্দর পিচ বানাই দেন, আন্ডার 14 ক্যাম্প হবে, আন্ডার 16 ক্যাম্প হবে, আন্ডার 20, ওখান থেকে ভালো প্লেয়াররা খেলেই ওই টিমটা, ওই জেলা টিমটা ডিভিশনে খেলবে, ডিভিশনের হেডকোয়ার্টারের সেম কনসেপ্ট হবে। আপনি প্ল্যান থাকতে হবে, কেন হবে না? আপনি যদি একটা ব্যাংক, বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক, প্রাইভেট ব্যাংক যদি প্রত্যেকটা জেলার শাখায় করতে পারে, তো ক্রিকেট বোর্ড কেন পারবে না? সেম কনসেপ্ট তো একদমই। তো প্রথমে হেডকোয়ার্টার ঢাকায় হয়েছে, তারপর ডিভিশনাল টাউনে গেছে ব্যাংকগুলো, তারপর জেলা শহরে গেছে। তো আমাদের কখনোই পরিকল্পনা ছিল না, বিকজ ওইখানে তো লাভ হবে না, ওই মাঠ বানিয়ে তো কারো টাকা আসবে না, তো সেই জন্য আপনি জান নাই। বিকজ আপনি তো উপরে ক্রিম পাচ্ছেন, তো আপনি তো ক্রিম খাবেন, নিচে কেন ফালতু খামাখা পানিটা খেতে দেবেন? এই আপনারা যে বদলে গেলেন, এটা কি আপনার কাছে এক্সপেক্টেড ছিল? মানে আপনার মানুষগুলোই তো হচ্ছে বোর্ডে ছিল। আমি আমাদের মানুষ বলে বলবো, আমরা সবাই আমরা মানুষ যারা এই যে বদলে যাওয়াটা, এটা কি কিছুটা চমকায় দিয়েছে কিনা? আমি মনে করি সবারই, আমাদের বিশেষ করে যাদের ব্যাকগ্রাউন্ড ক্রিকেট, বাইরে থেকে তো অনেক মানুষ আসছে, ভাড়াটিয়া মানুষ আসছে ক্রিম খেতে, আমি তাদেরকে অত বেশি বলবো না, বাট আমার কাছে মনে হয় যে যারা আমাদের ওরিয়েন্টেড মানুষ ছিল, স্কিল লোক, তাদের দাবি করা হচ্ছিল অনেক জায়গায়। যতই 26 জন ডিরেক্টর থাকুক, ওখানে 2 জন কথা বলা মানে এনাফ। অনেক সময় দেখবেন না যে একটা মানুষই কিন্তু অনেক কিছু, একদমই। তো হয়তো টিকতে পারতো না, টিকে দরকার নাই, থ্যাংক ইউ ভেরি মাচ, বোর্ডে থাকবো না, আমার ফ্যাসিলিটিস দরকার নাই, আমি ওই ডিরেক্টর, আমার চেয়ার দরকার নেই, তো চেয়ারের জন্য তো আমার যাওয়ার দরকার নেই। আমি মনে করি আমি পাইলট চেয়ারের জন্য যাবো না, গেলে কাজ করার জন্য যাবো। তা আমি ওই চেয়ার নিয়ে কী করবে? আমি তো বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, সাকিব ওই চেয়ারে বসে কী করবে? সাকিব তো ওই বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, মুশফিক ওই চেয়ারে বসে লাভ কি? ক্যাপ্টেন, ওদের কাছ থেকে পাওয়ার কিছু আছে। ওরা, আপনি দেখবেন যে ক্লাব মানে কি বোঝায়, ক্লাব বোঝাচ্ছে সোশ্যাল ওয়ার্ক। আপনি ব্যবসা বাণিজ্য সব কিছু করবেন, ক্লাব হচ্ছে আপনি সোশ্যাল ওয়ার্ক, যে আপনি এখানে কমিউনিটিকে নিয়ে আপনি ডেভেলপ করবেন, কীভাবে সময় দেবেন, একটু শ্রম দেবেন, মাসে 1 দিন বা 2 দিন 3 দিন। ডিরেক্টর হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। আপনি বাংলাদেশ ক্রিকেটকে কীভাবে সুন্দর, পেইড না তো, আপনি কী করে আপনার ব্রেনগুলো দিয়ে, আইডিয়া দিয়ে আপনি সুন্দর সুন্দর আইডিয়া করে আপনি ভালো কাজ করবেন। তা আপনি যদি ওখানে যদি মানে অন্য চিন্তা করেন, তাহলে তো দুঃখজনক। একটু সফট প্রসঙ্গে আসতে চাই। জি, আন্টির ব্যাপারে আপনার বিশাল একটা সফট কর্নার কাজ করে, একটু যদি বলতেন। আমার মা বাবা আমার খুবই ভালো বন্ধু ছিলেন, বাবা তো বেস্ট ফ্রেন্ড ছিলেন আমার। আমার আব্বা তো বড় হয়ে এই প্লেয়ার হওয়া, আম্মা খুবই বড় অবদান। আর আমি সবসময় এটা বুঝি যে আমরা মুসলমান মানুষ, শুধু মুসলমান না, অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসেবে প্রত্যেকটা বাবা মাকেই আমার কাছে মনে হয় যে ছেলে মেয়েদের এমন
দায়িত্ব থাকা উচিত যে বাবা মা যেন পৃথিবী থেকে যেন যাবার সময় যেন একটা ভালো ফিল করে যায় যে আমি একটা মানুষ দিয়ে গেছি, ছেলেকে দিয়ে গেছি, যেন গর্ব করার মতো। তারা যেন যাবার সময় যেন সুন্দর মধুর একটা যেন স্মৃতি নিয়ে যেতে পারে ছেলে মেয়ের কাছ থেকে, সেটা আমি সবসময় ফিল করি। এবং আপনি খেলা বাদ দিয়েও আন্টির পাশে থাকার চেষ্টা করেছেন, আপনার বাবার পাশে থাকার চেষ্টা করেছেন। অনেক সময় হয়তো অনেক ব্যস্ততা ছিল, কিন্তু সেই জিনিসটাকে অ্যাভয়েড করে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের পিছনে সেই সময়টা দেওয়ার চেষ্টা করেছেন। এটা তো জীবনে তো আপনি অনেক কিছু আর্ন করবেন, আপনি প্রফেশনাল যাবেন, আর্ন করবেন, আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে, কিন্তু বাবা মা আপনি পৃথিবীতে পাবেন না যার মধ্যে কোনো ইয়া নাই তো, কিন্তু আমি বলবো যে স্বার্থ নাই তো। বাবা আপনাকে মন থেকে ভালোবাসবে বা মা আপনাকে মন থেকে ভালোবাসে, চলে গেলে আর জীবনে পাবেন না এই রিলেশনটা। বাবাকে আমি পাইনি, মারা যখন যায় তখন পাইনি, বিকজ আমি বাবার কাছাকাছি থাকার চেষ্টা করতাম। ঢাকায় ছিলাম, বাবা মারা গেলেন, আমি গেলাম, মাটি দেওয়া হলো। পরবর্তী সময় আমি চিন্তা করলাম আমার মাকে আমি আর মিস করবো না এইভাবে, বিকজ বাবাকে সময় দিতে পারি ঢাকায় প্রফেশন কারণে। মায়েরটা চিন্তা করছি না, মা যতদিন বিছানা থাকবে বা যেখানে থাকুক আমি মাকে লাস্ট পর্যন্ত সময় দেবো। তো শেষ বেলায় আমি মা যখন ছিলেন তার লাস্ট 3 বছর 4 বছর আমি রাত ছেড়ে বেশি সময় কাটাতাম। যখনই দেখতাম একটু অসুস্থ হয়ে গেছে ধাপ করে ধরে চলে যেতাম, একটু ভালো আছে, আমার বোন আছে তাহলে দেখাশোনা করছে। তো শেষের দিকে বেশিরভাগ সময় ছিলাম, এবং আমার আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম আল্লাহ শেষ বেলাটা যেন আমার মাকে আমি যেন মায়ের পাশে থাকতে পারি, মায়ের পাশে সেবা করতে পারি। তো এর চেয়ে মনের দিক থেকে বড় প্রশান্তের কিছু নাই। আর একটা আল্লাহর কাছে আমি খুব ইয়া করেছিলাম যে আমার মা মারা গেলে, কে মারা যাবে আগে জানি না, বাট আমি বলেছিলাম, আমি দোয়া করেছিলাম যে মা মারা গেলে আমি জানাজার নামাজটা পড়াবো, বিকজ এটার মধ্যে একটা ফিলিং আছে যে মাকে শেষ পর্যন্ত আমি বিদায় দেবো, শেষ জায়গা পর্যন্ত। যে ধরেন কবরস্থানে তো নামতেই হবে, ছেলে হিসেবে নামি আমরা সাধারণত, কিন্তু ওই জানাজার নামাজ এটাও কিন্তু একটা বিশাল টাচি জিনিস আমার কাছে মনে হয়। আমি প্রত্যেকটা মুসলমান মানুষকে মানে আমি রিকোয়েস্ট করবো, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন নতুন আছে, জানাজার নামাজটা তার বাবা মার জন্য যেন সে নিজে পড়ায়, তাহলে এটার মধ্যে একটা আলাদা ফিলিং, এবং ছোট্ট একটা মাত্র অল্প একটু সময় নষ্ট করা। আপনি জীবনে যদি এই 3টা সূরা যদি আপনি পড়েন এবং নিয়ত যদি ভালো থাকে, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে আমি মনে করি। তো এইটা আমাকে প্রচুর শান্তি দেয়। আমার ওই জানাজার নামাজ, মাকে সময় দিয়া আমার একটা আলাদা সময় দেয়। পাল ভাই, একটু ট্রু এন্ড ফলস, জি প্লিজ, সত্য বা মিথ্যা আমি বলবো, এক্সপ্লেনেশন আমরা পরে দেব, সেটা বলেন। হ্যাঁ, পাইলট খালেদ মাসুদ পাইলট বিএনপি করে? অনেস্টলি আমি কোনো দল করি না, সত্যি কথা। আমি হচ্ছে না মানে ইয়েস না বলবো, ইয়েস অর নো বলেন, শুধু ইয়েস না বলবো, আমি কোনো দলই করি না। আচ্ছা, অনেস্টলি আমি অ্যাজ এ স্পোর্টসম্যান আমি থাকতে চাই, আমার বাবা স্পোর্টস ফ্যামিলি, এবং আমি অনেক বাট ভালো মানুষ পিক করি। লুকিয়ে লুকিয়ে হচ্ছে আপনার যে কলিগ যারা, তাদের মোবাইল টোবাইল মাঝে মাঝে চেক করতেন? আমি কারো মোবাইল চেক করি না কখনো, বিকজ আমি খুবই পার্সোনাল জিনিসটাকে আমি পছন্দ করি না যে কারো পার্সোনাল জিনিসটাকে টাচ করবো। অপরচুনিটি আসলে খালেদ মাসুদ পাইলট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হবে, আমার সুযোগ আসলে প্রেসিডেন্ট হবো, এটা আপনি হয়তো বলছেন, বাট আমি আসলে প্রেসিডেন্ট হওয়াটা ইম্পর্টেন্ট মনে করি না, কতখানি কাজ করলে আমি এটা ইম্পর্টেন্ট মনে করি। অপরচুনিটি আসলো ধরেন, ম্যাসিভ চেঞ্জ করে দেবো, হবেন কিনা? কিন্তু এনভায়রনমেন্ট লাগবে। হ্যাঁ, হবেন কিনা প্রেসিডেন্ট? আমি প্রেসিডেন্ট হওয়াটাকে আমি মনে করি না যে খুব, অনেকেরই আসতে পারে ভাই। ফারুক আহমেদ 1 বছর আগে ভাবে নাই যে উনি প্রেসিডেন্ট হবে, সো ওই আলাপ করে লাভ নাই। যদি প্রেসিডেন্ট হওয়ার অপরচুনিটি আসে, আপনি কি করবেন? আপনি হবেন কিনা? আমি লেবারের মতো কাজ করব। প্রেসিডেন্ট হবেন কিনা? অপরচুনিটি আসলে করব, বিকজ আমি নলেজ আছে, অবশ্যই করব, বাট আমি ওই চেয়ারটার চেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কাজের চেয়ারগুলো। সবার আগে কোন ডিপার্টমেন্টটা সাইজ করবেন? আমি আমার ল্যাঙ্গুয়েজে বলছি, টোটাল ওভারঅল জিনিস নিয়ে আমি পড়বো, এবং টোটাল ম্যান পাওয়ারগুলো কালেকশন করবো অ্যাজ এ টিম। যখন ভালো তো বানাতে হয়, যেমন সাপোজ কাইন্ড অফ আপনার অস্ট্রেলিয়া টিম, কেন অস্ট্রেলিয়া টিম চ্যাম্পিয়ন হয়েছে, কেন ইন্ডিয়া টিম চ্যাম্পিয়ন হয়, একা ধোনি চ্যাম্পিয়ন করায় না, টোটাল টিমকে ভালো মতো খেলানো হয়। তো আমি যদি কখনো হয়, আপনি যে কথা বলছেন, আমি চাই না যে এরকম চেয়ারে যাই, আমি কাজ করতে পছন্দ করি। আমি প্রত্যেকটা সেক্টরে মানুষ, রাইট পিপলকে পিক করবো, ক্রিয়েটিভ মানুষ, রাইট পিপল, এবং যারা নিবেদিত প্রাণ, যাদের অনেক সময় নীতি বোঝা যায়। এই 20-30 বছরে দেখলে আপনি মানুষের সাথে মিশলে বুঝবেন যে এই লোকটা এরকম নীতি, মানে যারা কোনোদিন চেঞ্জ করে না, ঘাট তারা। আমাদের দেশে প্রত্যেকটা জায়গায় এরকম কিছু মানুষ দরকার। আমি ওই লোকগুলোকে, আমি রাইট পিপলগুলোকে পিক করবো, সুন্দর হয়ে যাবে, কেন হবে না? খালেদ মাসুদ পাইলট বিসিবি প্রেসিডেন্ট হলে আকরাম খান ডাইরেক্টর থাকবে, এটাতে আপনি এমন এমন আজগবি কথা বলছেন না, আজগবি এটা প্রেসিডেন্টের চয়েস থাকে না, এটা তো প্রেসিডেন্টের কোনো চয়েস না, এটা তো বেসিক্যালি আমরা হয়তো আপনি যেভাবে বলছেন সেটা তো স্বপ্নের কথা বলছেন, যে এখানে ইলেকশন হয়, আমাদের দেশের অনেক কিছু ব্যাপার আছে,
এবং আমি একটা জিনিস বলি, দেখেন পাইলট ভাই আপনি না, নিজেই রিয়াসত ভাই, নিজেই সমর্থন পাননি দেখে হেরে গেছেন। না 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 রিয়াসত ভাই, আমি একটা হারছেন না বলেন। হ্যাঁ হারছেন কেন? একটা বলি, আপনি কিন্তু সব কি ফেয়ার হয়? দেখেন রিয়াসত ভাই, আপনার টিমে কিন্তু অনেক সময় অনেক প্লেয়ার থাকবে সেলফিশ প্লেয়ার, কিন্তু আপনি যদি ক্যাপ্টেন থাকেন আপনি সেলফিশ প্লেয়ারকেও কিন্তু পজিটিভ প্লেয়ার বানাই ফেলতে পারবেন। তো মানুষ খারাপ থাকবে, মানুষের মধ্যে তো খারাপ ভালো মন্দ অনেক কিছু থাকবে। খারাপ মানুষকেও আপনি চেঞ্জ করতে পারবেন যদি আপনি সুন্দর আইডিয়া দিতে পারেন, মোটিভেশনাল কথা বলতে পারেন, মানে আমি বলবো যে সুন্দর সুন্দর যদি ব্রিফ করেন, এবং তার যদি পিছনে যদি অডিট ডিপার্টমেন্ট থাকে যে না পিছন থেকে না মনিটরিং করছে একদম। আপনি খারাপ মানুষকে অপরচুনিটি দিবেন না। আপনাকে খারাপ মানুষকে, আর সাপোজ এক্সাম্পল না না আপনি খারাপ মানুষ, আপনি ক্যান্টনমেন্টে জানতো 100 স্পিড গাড়ি চালায় জানতো, একদম সোজা সব সহজ। আপনি সিম্পল নিয়মের মতো থাকলে তো আপনি সবই আপনি, কিন্তু আমার আইডিয়াগুলো দরকার। খারাপ মানুষও দরকার আছে, খারাপ মানুষের মধ্যে সুন্দর সুন্দর আইডিয়া থাকতে পারে অবশ্যই, কিন্তু এমন কিছু সিস্টেম থাকবে যে সিস্টেমের কারণে মানুষ মানে আইনটা ভাঙতে পারবে না বা নিয়মটা ভাঙতে পারবে না, চুরি করার সুযোগটা পাবে না। বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ উইকেট কিপার খালেদ মাসুদ পাইলট। তা যাই না, আমি বলতে পারবো না, এটা মানুষ হতে বলতে পারবো। সত্য মিথ্যা আমি আসলে জাজ করি না, আমার প্লেইং লাইন নিয়ে আমি চিন্তা করি না। আপনি আজীবন কিপিং করলেন, কত কিছু করলেন, কত ব্যাটসম্যানকে ডিস্টার্ব করলেন। হ্যাঁ ডিস্টার্ব করি, কত স্লেজিং করি আল্লাহ, আমি এখন মনে হয় যে কত রকম ডিস্টার্ব করেছি। হ্যাঁ কি বলেন, খেলার মাঠে তো আর আমি হাঁটতে পছন্দ করতাম না, মাঠে নামলে আমি কাউরে চিনতাম না, সে আমাদের সিনিয়র প্লেয়ার আকরাম ভাই হোক নান্নু ভাই হোক কাউরে ছাড়তাম না, মানে হেভি, মানে তাদের রেসপেক্ট করতাম, আমাদের সিনিয়র প্লেয়ার রেসপেক্ট করতাম, কিন্তু এমন ভাবে চেষ্টা করতাম না আউট করতেই হবে, মানে ম্যাচ জেতার জন্য সবকিছু করতাম। সর্বকালের সেরা কিপার খালেদ মাসুদ পাইলট। না আমি আসলে ওই সাইনবোর্ডগুলো নিতে চাই না, আমার কাছে কোনো, দেখেন এটা ডিউটি। আমি যখন খেলেছি, বিশ্বাস করেন আপনি আমি যেটা বললাম, তা আমি আসলে ওগুলো নিয়ে আমি নিজে বিশ্বাস বলে না, আমি ওইগুলো চিন্তাই করি না। লাইফটা এনজয় করা খুব ইম্পর্টেন্ট। একজন বিজ্ঞানী আরেকজন বিজ্ঞানীকে নিয়ে ভাববে না, আমি আসলে ভাবিনি কখনো, সত্যি বলি। আমি মানুষ কি বলছে মানুষ বলতে পারবে, বাট আমি এইগুলো ওই যে আমি 1 নাম্বার আমি 2 নাম্বার এগুলো আমি ভাবিই না। বিকজ হচ্ছে দিন শেষে আমি চিন্তা করি যে আমি যে সময়টা খেলেছি বাংলাদেশ টিমে, আমার দায়িত্ব ছিল বাংলাদেশ টিমে, আমি বেস্ট সিলেক্টররা আমাকে জাজ করেছিল, আমি খেলেছি, আমি আমার বেস্ট ট্রাই করেছি। এখন বাদ বাকিটা তো ধরেন জনগণ বা সাধারণ মানুষ বলতে পারবে যে কে কেমন, আমি কেমন ছিলাম, সে কেমন ছিলাম, বাট আমি ওগুলো কম্প্যারিজনে যেতে চাই না। আমার কাছে ক্রিকেটে খালেদ মাসুদ পাইলটের এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যর্থতা তিনি বোর্ডে আসতে পারেন নাই, কারণ এটা 100 ভাগ, এটা 100 ভাগ। বিকজ আমি কখনো ওই চিন্তা করি নাই যে আমি, আমার কথা সবসময় সোজা পথটা পছন্দ করি, যে সোজা পথে যাবো, হলে হবে নাহলে না হবে। ওই প্যানেল ম্যানেল আমার এগুলো আসলে পছন্দ না। প্যানেলের 10 জনের মধ্যে দেখা গেলো যে 5 জন মানুষ খারাপ, আপনি ওই খারাপ মানুষের মধ্যে আপনি ঢুকবেন, তো এইগুলো আমার পছন্দ। আমার কথা যে প্লেয়িং ব্যাকগ্রাউন্ড আছে, নলেজ আছে, আল্লাহর রহমতে আমি খারাপ নলেজে বল না, ক্রিকেট গবেষণা আমার সাথে যদি 5 জন মানুষ আনেন, আমি দেখবো যে কে ভালো জানে কে জানে না, আমি এরকম টাইপের মানুষ, আমি বলতে পারবো যে কোথায় কি সব বলে দিতে পারবো। এবং রাজশাহী বিভাগে আপনি দেখেন না, আমি ধরেন খেলাধুলা করেছি, ছাড়ার পরে আমি কিন্তু ক্রিকেটের সাথে আছি, ব্যবসা নিয়ে নাই কিন্তু ক্রিকেট নিয়ে, যে ক্রিকেট নিয়ে আমি ইনকাম করছি, ক্রিকেট নিয়ে করছি, আমি যা করেছি আমার একাডেমি করেছি। আপনি এখান থেকে 3টা প্লেয়ার ন্যাশনাল টিমে খেলছে, এই যে ধরেন যেমন রাজশাহী ক্রিকেট একাডেমি থেকে শান্ত, শরীফুল, নাইদ রানা, হ্যাঁ, তো এরকম অনেক ছেলে আছে ইয়াং প্রমিজিং, অনেক টুর্নামেন্ট করি, মাস্টার্স ক্রিকেট কার্নিভাল করি, সোশ্যাল ওয়ার্ক করি, হ্যাপি। আর কি লাগে, আমি ওই চিন্তা নাই। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে, ক্রিকেট থেকে আমি বিজনেস করতে চাই। ক্রিকেট বোর্ডের ইলেকশন যদি হয়, রাজশাহী বিভাগে খালেদ মাসুদ পাইলটকে স্বপন যদি হারায় দিবে, আমি ইচ্ছা করে হারছিলাম ভাই, সেটা না এটা হারছিলাম, এটা ইচ্ছা করে। আপনাকে আমি ছোট্ট একটা সময় আছে তুমি বলি, এটা আমি হারছিলাম ইচ্ছা করে না, আমার ইচ্ছা ছিল যে আমি জানি যে ভোট হবে রাজশাহীতে, যেহেতু আমি রাজশাহী বিভাগ থেকে ক্যাপ্টেন ছিলাম, আমাকে তারা হয়তো প্রত্যেকটা জেলা সম্মান করবে, বিকজ প্রত্যেকটা জেলার হয়তো আমি রিপ্রেজেন্ট করেছি ক্যাপ্টেন হিসেবে, এবং ওইরকম ক্যান্ডিডেট ছিল না, এবং বঞ্চিত বলতে কেমন, প্রত্যেকটা বিভাগই বঞ্চিত। আপনি অনেস্টলি বলি, প্রত্যেকটা বিভাগে বঞ্চিত, পুরো বাংলাদেশি ক্রিকেটই বঞ্চিত সব জায়গা থেকে। আমার কাছে মনে হয়েছে যে আমি একটা যদি রাজশাহী ডিভিশনে যদি, যেহেতু আমি ওখানকার মানুষের নার্ভ জানি, আমি যদি ওখানকার যদি ডিরেক্টর হতে পারি, একটা পাইলট প্রজেক্ট বানিয়ে দেখাবো যে রাজশাহী বিভাগটা কিভাবে চলে। তো নিশ্চয়ই ডিরেক্টর হলে আপনি ওই পাওয়ারটা তো পাবেন, বিসিবি থেকে ওই পাওয়ারটা পাবেন, ওই ফান্ড পাবেন, ওই কাজ করার অপরচুনিটি পাবেন, ডিস্ট্রিক্ট কোচ, খেলা লাগায় রাখা, প্রত্যেকটা লিগ খেলতে হবে, প্রত্যেকটা জায়গায় একটা পাইলট প্রজেক্ট বানানোর আমার ইচ্ছা ছিল, যে এই 6 মাস 1 বছরের মধ্যে না করতে পারলে আমি, আমার একদম ইয়ার মধ্যে লেখা ছিল আমার লিস্টের মধ্যে, আমি রিজাইন দিয়ে চলে আসবো। এবং 8টা ডিস্ট্রিক্ট আমার 8টা মাঠ বানানোর প্ল্যান ছিল, যে আমি কেন হবে না হারলাম, আমি আপনি তো জানেন কেন হারলাম আপনার, এবং আমি 2টা ভোট পেয়েছিলাম, মোট 9টা ভোট, 8টা ডিস্ট্রিক্টে 8টা, আর আমি বিভাগ থেকে রিপ্রেজেন্ট করে মোট 9টা ভোট। তো ভোট যাদের কাছে আমি গেছি, কাউন্সিলর যারা ছিলেন,
ডিসি সাহেবরা আমাকে ফোন করে বলছেন যে পাইলট ভাই আপনি কিন্তু পাপন সাহেবকে একটু ইয়া করেন, পাপন সাহেবের সাথে কথা বলেন। পাপন সাহেব কিন্তু ফোন দিয়ে বলে দিচ্ছে আপনার এগেনস্টে ভোট দিতে, আচ্ছা, স্বপন সাহেবকে ভোট দিতে। আমি কনফিউজ, পাপন ভাই কেন বলবেন? পাপন ভাই তো বোর্ড প্রেসিডেন্ট, উনি কেন এইসব ছোটো ছোটো জায়গাতে আসবে ডিরেক্টর হওয়ার জন্য ইয়ে করবে? তো বেশ কয়েকটা ডিসি আমাকে ফোন দিয়ে ইনফরমেশন দেয়, তখন আমি কনফিউজ হয়ে গেলাম। তারপরে বলছে আবার যে জনপ্রশাসন মন্ত্রী ফোন দিয়েছে। আচ্ছা, জনপ্রশাসন মন্ত্রী তখন হচ্ছেন আপনার ফরাদ সাহেব, ইয়াং মানুষ, খুবই ভালো জেন্টাল মানুষ ছিলেন। উনি ফোন দিয়েছেন সব ডিসিকে যে ওই স্বপন সাহেবকে যেন ভোট দেওয়া হয়। তো আমি কনফিউজ, যে তখন চিন্তা করলাম কী করবো, তাহলে জনপ্রশাসন মন্ত্রীকে ফোন দিলে তো তাহলে জিনিস আটকে গেল, কোনো ডিসি তার কাউন্সিলরকে মানা করবে, দিয়ে দেবে না আমাকে। ডিসিরা সবাই আমাকে চাচ্ছে যে আমি জিতে যাই, আমি যেহেতু ক্যান্ডিডেট দুজনের মধ্যে আমি বেস্ট। তো তারপরে আমি ইমরুল কাশ, আমাদের প্লেয়ার ইমরুল কাশকে ফোন দিলাম। ইমরুল কাশের বাসা মেহেরপুর, জনপ্রশাসন মন্ত্রীর বাসা মেহেরপুর। আমি ইমরুল কাশকে ফোন দিলাম, ইমরুল আমার খুবই ইমিডিয়েটলি দরকার, ওনার সাথে একটু কথা বলতে। দশ পরিচিত বলছে হ্যাঁ পাইলট ভাই ওনার সাথে যে থাকে আমার পরিচিত, আপনি কথা বলেন, ব্যবস্থা করবে। আমি ফোন দিলাম, পরের সাথে উনি আমি বললেন যে পাইলট ভাই সকালে চলে আসেন 11টার দিকে, আমি ওনার ওই স্যারের সাথে আমি কথা বলা দেবো, কোনো সমস্যা নেই, আমি চলে আসেন। আমি মিনিস্ট্রি গেলাম, আমাকে খুবই অনার করলেন, খুবই সম্মান করলেন এবং খুবই রেসপেক্ট করেছেন আমাকে, যে পাইলট ভাই আমি খুবই লজ্জিত, আপনার ওই ঘটনা আমি সব জানি, রাজশাহী বিভাগ থেকে দুজন ক্যান্ডিডেট আপনি এবং আরেকজন, আমি জানি চোখ বন্ধ করে আমি বাজে কাজ করছি বা ভুল করছি, কিন্তু মন্ত্রী আপনাকে বলল, মন্ত্রী বলছে হ্যাঁ, কিন্তু আমার কিছু করার নাই। আমার বিয়ের উকিল বাবা হচ্ছে পাপন সাহেবের বাবা, তো ফ্যামিলি একটা রিলেশন আছে, আর পাপন ভাই হচ্ছে আমার সিনিয়র রাজনীতিবিদ। তো আমাকে যদি সিনিয়র রাজনীতিবিদ যদি আমাকে বলে, আমাদের পলিটিক্যাল একটা তো ইয়ে থাকে, তো উনি বললে দেখেন আমাকে বাধ্য হতে হয়েছে, আপনি পাপন ভাইকে সামলান, পাপন ভাইকে ঠিক করুন। আমি বললেই পাপন ভাইকে যদি বলতে পারেন তাহলে আমি সাদা দেব সবকে বলে দেবো। উনি সুন্দরভাবে আমাকে রেসপেক্ট করছে, উনি ক্লিয়ার ভিউ দিতেছে। আমি সাদাতে মিস্ত্রি বেরিয়ে এসে পাপন ভাইকে ফোন দিলাম, পাপন ভাই একটু, এটা ইলেকশন হওয়ার 3 দিন আগে ফোন দিলাম যে পাপন ভাই একটু আপনার সাথে দেখা করতে চাই। রাহিম বেক্সিম কবে আছে, বেক্সিমের সমস্ত মানুষ কিন্তু তখন বোর্ডে সব লাফালাফি করছে, জানেন যে ইলেকশন তো হয়েই গেছে, আগে থেকে তো ইলেকশন তো হয়েই থাকে। তো আমি বেক্সিমকে বললাম প্রায় 1.5 থেকে 2 ঘন্টা উনি আমাকে অনেক সময় দিলেন। তুমি আগে বলবো না পাপন ভাই, মানে আমি এই মানুষটাকে দেখেছি কিভাবে যে অভিনয় করে, আমি সত্যি বলি আমি অনেস্টলি আসলে রাজনীতিবিদ না, মানে পজিটিভ রাজনীতিবিদ না, নেগেটিভ রাজনীতিবিদ। অভিনয় করছিল আপনার সামনে, আমি তো ভাই আপনি আগে বলবো না, 5-6 মাস আগে বলতো, আমি তো ক্লাবে লোক পাচ্ছিলাম না, ক্লাব থেকে একটা ডিরেক্টর পাচ্ছিলাম না, আমি এইখান থেকে দিয়ে দিতাম, তাহলে তুমি রাজশাহী থেকে না, তুমি ঢাকা থেকে ক্লাব থেকে দিতাম। আমি পাপন ভাই আমার আসলে ঢাকা থেকে হওয়ার ইচ্ছা নেই, আমি ঢাকা ক্লাব যারা চালান তারা তো ওনারা ওখান থেকে হবেন, বিকজ আমি রাজশাহী থেকে আসি, রাজশাহী ডিভিশনটা আমি ক্যাপ্টেন ছিলাম, রাজশাহী ডিভিশনটাকে আমি সুন্দর করে নতুন করে গোছাতে চাই এর জন্য, এবং এটা হলে ভালো হবে। বলছে না দেখো স্বপন তো আগে থেকেই আমাকে বলে রাখছে, এই করে দিয়েছে। তো আমি বুঝলাম যে আন্ডারস্ট্যান্ডিং এটা হয়ে গেছে ওনাদের মধ্যে। আমি বললাম যে আপনি শুধু ডিসি থেকে বলেন যে নিউট্রাল হতে, আর কিছু লাগবে না, মানে কাউন্সিলর থেকে বলেন শুধু নিউট্রাল হতে, বাদ বাকি আমার দায়িত্ব, তারা যাকে যোগ্য মনে করবে তারপরে ভোট দিক। বলছে না আমি তো সবাইকে বলে ফেলেছি, এই করেছি ওই করেছি। পরে ঠিক আছে যাও, তোমাকে আমি একটা ভোট দিয়ে দেবো, একটা ডিসিকে বলে। যে পাবন ভাই একটা ভোট দিয়ে কি হবে, আপনি সবাইকে তো বলে রেখেছেন, সবকে আটকে দিয়েছেন, আর ডিসি থেকে আপনি এগেন্সটে যেতে পারবে? আপনি কত বড় একজন মানুষ, আপনি আছেন এমন একটা প্রেসিডেন্টের ছেলে, আপনি এগেন্সটে ওই ডিসি ওই ডিসি থাকতে পারবে? ওই ডিসিতে চলে যাবে বান্দরবন বা ওই ডিসিতে চলে যাবে। তো ওই ভোটগুলো যদি না পরে আমাকে দেয়, ওই ডিসিতে থাকারই কথা না। মানে এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে, আমি এই জন্য বললাম যে আমি ওনাকে সামনাসামনি যতটুকু দেখেছি, আমার কাছে মনে হয় যে অনেস্টলি বলি, আমার কাছে মনে হয় যে অভিনেতা। উনি যদি পাপন ভাই অনেস্টলি যদি বলি যে অরিজিনালি যদি কর্পোরেট মানুষ হয়ে থাকতেন, কোয়ালিটি মানুষ হয়ে থাকতেন, বাংলাদেশ ক্রিকেটার আজকে এই জায়গায় থাকতো না। উনি 15 বছর সময় পেয়েছেন, এই সময়টা বাংলাদেশ ক্রিকেটের জন্য সুপার ক্রিম টাইম ছিল। 10 বছর 15-12 বছর আগে যখন বিপিএল খেলা শুরু হয়েছে, যে ভ্যালু ছিল কোথায় গেছে? আপনি বাংলাদেশ ক্রিকেটের ভ্যালু কোথায় গেছে? ম্যাচ ফিক্সিং কী দরকার ছিল? আপনি বেক্সিমকো নিয়ে যে বিজনেস, আমি ওনাকে পুরো ইন্ডাস্ট্রি, ওনাদের পুরো টিম, আপনারা যদি ওই ক্লাব পলিটিক্সগুলো যদি না করতেন, তাহলে তো এইরকম অবস্থা হতো না। বাংলাদেশ ক্রিকেটের প্লেয়াররা হাহাকার করে, টিম পায় না, টাকা পায় না। এক একটা কোম্পানি যদি 40-50টা টিম হয়, তো কোত্থেকে হবে? তো কারা? এটা পাপন ভাইকে জানেন না? অবশ্যই জানেন, বিকজ উনি তো ওনাকে দিয়েই তো এগুলো হয়েছে। কারোর সাথে আপনার যোগাযোগ আছে এখন? এখন কোত্থেকে যোগাযোগ থাকবে আমার সাথে? আগে ভালো মন্দ জানার জন্য আগেও তো যোগাযোগ ছিল না। আগে ইমার্জেন্সি হলে তখন ফোন দিয়েছি, ইমার্জেন্সি উনি মাঝে মাঝে আমার ফোন দিতেন।
উনি যখন মাঝে মাঝে ফোন দিলেন, এটা সবাইকে করতেন, আমি জানি পরে শুনেছি যে ওনার একটা খুবই অ্যাক্টিং এর ইয়া আছে, যে সবাইকে সব বিভিন্ন ক্যাপ্টেনকে ফোন এই আর টিমের খুব খারাপ অবস্থা, কি করা যায় বলো তো, এই আচ্ছা এরে নিলে ভালো না ওরে নিলে ভালো, একটু বলো তো তোমার কাকে, এরকম বিভিন্ন রকম জানিতেন। আমি সবাই কি করতো? সবাই, আমি পরে শুনছি যে অনেক সবাইকে করতেন উনি। আচ্ছা, শোনার পর কি মন খারাপ হয়েছে? আগে তো মনে করতেন আপনাকে কি করতো? হ্যাঁ, না মন খারাপ হয় নাই। অ্যাজ এ ফর্মার ক্যাপ্টেন অবাক হয়েছেন? না অ্যাজ এ ফর্মার ক্যাপ্টেন একটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তার রাইট আছে, নিতেই পারে, অ্যাডভাইস নিতেই পারে যে কি ভাবছো তুমি। বাট এটা সিরিয়াসলি নিত না। আমি আমার কাছে মনে হয় উনি সিরিয়াসলি নিতে জানি না, হয়তো তাহলে যে মিডিয়াতে আমরা যেহেতু কথা বলি হয়তো একটু সফট থাকবো, যে না উনি অনেক কিছু জেনে শুনে হয়তো এই জিনিসগুলো ডিসিশন নিচ্ছে, হয়তো এই জন্য। বাট আমি বলবো যে একমাত্র বান্দা উনি, সম্মানিত প্রেসিডেন্ট আমাদের, আমার কাছে মনে হয় যে উনি বাংলাদেশ প্রেসিডেন্টের ছেলে। আমি বলবো কাইন্ড অফ প্রাইম মিনিস্টার যেমন পাওয়ার থাকে, পাপন ভাই কিন্তু এরকম টাইপের পাওয়ার ছিল বাংলাদেশে। কোনো মন্ত্রী কিন্তু ওনাকে টাচ করতে পারে নাই। বিসিবি এমন একটা জায়গা ছিল যে ওটা অন্য কোনো মন্ত্রী থাকলে কিন্তু উড়ে চলে যেত ওখানে থাকলে, কিন্তু মানে ফ্যামিলিগতভাবে উনি এমন একটা পাওয়ারফুল মানুষ ছিল, উনি চাইলে বাংলাদেশ ক্রিকেটটাকে আজকে কাইন্ড অফ বড় ইন্ডিয়া এ টিম বা ইন্ডিয়া টিমের মতো বানায় ফেলতে পারতো, বা ইংল্যান্ড টিমের মতো। বিকজ এই দেশের ট্যালেন্ট, মানুষের এই মানে ক্রিকেটের জনপ্রিয়তা এর কিন্তু কমতি নাই। স্পন্সর কোথায় কমতি আছে? আপনি আইপিএল যদি ধরলাম যে 1000 কোটি টাকা যদি প্রজেক্ট হয়ে থাকে, এটা 800 কোটি টাকার প্রজেক্ট হওয়া উচিত ছিল আমি মনে করি। কেন? আপনি ধরেন একটা রেস্টুরেন্টে গেছেন, তো রেস্টুরেন্টে যে আপনি খেয়েছেন হয়তো দেখা হলো যে 100 ক্যাপাসিটি আছে, আর বসার লোক নাই, মানে মানুষ আছে 1000, তো বাদ বাকি মানুষ কোথায় যাবে? তো আইপিএল যখন খেলছে, আইপিএল এর যত কোম্পানি যারা স্পন্সর করছে, বাদ বাকি স্পন্সরগুলো কোথায় যাবে? ওয়ার্ল্ড ওয়াইড ধরেন ইন্ডিয়ান কোম্পানিগুলো আসলো না, ইন্ডিয়ান প্লেয়ার বাংলাদেশে খেলবে না, ঠিক আছে, প্রবলেম নাই, পাকিস্তানি প্লেয়ার আছে অল্টারনেট, ওয়ার্ল্ডের ক্রিস গেল আসছে, পোলার্ড আসছে, সবই তো আসছে। তো কোক যদি ওখানে স্পন্সর করে, পেপসি তো ওখানে জায়গা পায় না আইপিএলে, তাহলে পেপসি এখানে করবে। ওখানে যদি এমিরেটস করে, হ্যাঁ আমি মার্কেটটা বড় করতে পারি না, বড় করার চিন্তা ছিল না, বিকজ আপনি সবসময় খেয়েছেন, আপনি খেয়েছেন বা যারা আপনার টিম খেয়েছে। শুনেন আমার কথা হলো যে একটা ব্যাংক করাপ্টেড মানে সবাই করাপ্টেড, এ টু জেড অ্যাজ আ হোল। হ্যাঁ, আপনি টিম ফেল করেছে, ধরেন বাংলাদেশ টিম 2003 হেরেছে ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকাতে, তো ক্যাপ্টেন তার মানে ফেলিয়ার। আপনি তো মিডিয়াতেও ক্যাপ্টেন আসবে, তার মানে আপনি যদি পুরা 14-15 বছর হিস্ট্রি নিয়ে যদি আমার বিসিবি যদি ফেলিয়ার হয়ে থাকে, তো লিডারকে তো এটা ধরতে হবে ডেফিনেটলি। তো উনি তো নিশ্চয়ই জানতেন না, ওনার উচিত ছিল না যে বিভিন্ন জায়গা দিয়ে মনিটরিং করা, অডিট ডিপার্টমেন্টের কাছে ইনফরমেশন নেওয়া। ওনার তো অনেক গোয়েন্দা সংস্থা ছিল, আমি যত জানি যে DJI কেউ কিছু বললেই DJI দম দম দম, আমি তাই শুনেছি। তো ওনার তো এগুলো থাকা উচিত ছিল। আপনি এটা এত বড় একটা ইমেজের জায়গা, বাংলাদেশের মানুষের মনের টাচি জায়গা, এবং আইকনিক প্রজেক্ট হবে এটা বাংলাদেশ ক্রিকেট। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, এমন একটা প্রজেক্ট বানাবো, ফুটবল ফেডারেশনকে আমি হেল্প করবো, হকিকে হেল্প করবো, বাস্কেটকে হেল্প করবো, বিকজ এইখান থেকে ফান্ড তুলে নিয়ে এসে আমি ওদেরকে আস্তে করে উঠাবো। বড় ভাই ইনকাম করবে, ডাক্তার হয়ে গেছে, বাদ বাকি 3-4 ভাই স্কুলে পড়ালেখা করছে, কলেজে পড়ছে, তাদের দায়িত্ব, বড় ভাইয়ের দায়িত্ব হচ্ছে যে আমি ছোটো ভাইগুলোকে ইঞ্জিনিয়ার, ডাক্তার কী করে বানাবো, তাই কি না? তো ক্রিকেট বোর্ড বড় হবে, ওদেরকেও বড় করবে। পোস্টমাস্টার হয়েছে সবাই। যাই হোক, যে প্রশ্ন করতে চাই, জি ভাই, আমি অনেক তো গরম গরম কথা বলেছি ভাই শেষের দিকে। হ্যাঁ, কিন্তু চুজ করতে হবে এনিওয়ান, ঠিক আছে? কি রেডি আপনি? চুজ করতে হবে? হ্যাঁ বলেন। হ্যাঁ, সহজ করে শুরু করি। রোনালদো, মেসি, কারে চুজ করবেন? দুজনের জায়গায় বেস্ট। আসলে এটা আমি কম্পেয়ার করার মতো না, দুজনের জায়গায় বেস্ট। আকরাম সুজন। মেসি হচ্ছে স্কিল, আকরাম সুজন। এইটা ভাই এইগুলো কম্পেয়ার হয় না। কম্পেয়ার না তো, মানে কি ব্যাপারে, পারফরম্যান্স নাকি নাকি? ধরেন আপনি বেহেশতে যাবেন, কারে নিয়ে যাবেন? বেহেশতে নিয়ে যাবো? হ্যাঁ, এটা আমি আমার হাতে নাই ভাই, বেহেশতে নিয়ে যাওয়ার কারো। এটা ধরার জন্য বলছি। না না না, এটা আসলে কারো কম্পেয়ার করা ঠিক হবে না ভাইয়া। কে বেশি ভালো? এটা হচ্ছে আপনি কাউকে পচা দাও, কাউকে আগানো। কে বেশি ভালো মানে দুইজনই ভালো, একটু বেশি কে ভালো? সবাইকে রেসপেক্ট করি, সবাইকে রেসপেক্ট বলতেছি, দুইজনই ভালো মানুষ, একটু বেশি কে বেশি? দুজনেই ভালো। আপনি আমার মেয়ের মতো করতেছেন কিন্তু। না না না, একটু বেশি কে ভালো? দুইজনই ভালো, আমি বলছি তো। আমি কিন্তু বলি কে বেশি? দুজনেই ভালো মানুষ, খেলার মাঠে দুজনেই ভালো মানুষ। দুইজনের মধ্যে কে বেশি ভালো? আমি আকরাম ভাইয়ের সাথে বেশি সম্পর্ক ভালো আমার, আকরাম ভাইয়ের সাথে। আচ্ছা, মানে বেসিক্যালি অফ দ্য ফিল্ড আকরাম ভাইয়ের সাথে অনেক রকম কথা হয়। আপনি পাপন সাহেবের ব্যাপারে বললেন যে অনেক অভিনেতা পারে। আমি যদি বলি যে অভিনয়ের দিক থেকে সাকিব খান নাকি পাপন ভাই, কে আগায়? আমি পাপন ভাইকে এগিয়ে রাখবো।
তাহলে তো বরবাদে উনি থাকলে আরো ব্যবসা ভালো বিকজ হতো। হচ্ছে যারা প্র্যাকটিক্যাল অভিনয় করে, ধরেন ওটা ওই সাকিব খানের অভিনয় আমরা জানি যে সাকিব খান এটা তো অভিনয়ই করছে, হ্যাঁ ওই মেকআপ টেকআপ লাগায় অভিনয় করছে, আচ্ছা কিন্তু ইনারা ইনস্ট্যান্ট এমন কিছু একটা কথা বলবে আপনি টেরি পাবেন না যে আরে শুনে মনে মধুর মতো ওয়া, আরে তাই তো, আসলে তা না। আচ্ছা তো এটাই আর কি ফ্যাক্ট, মানে বিশেষ করে পলিটিশিয়ানরা, আমি সব পলিটিশিয়ান না, কিছু বাজে পলিটিশিয়ান থেকে আমি বলবো যে তারা এমনভাবে কথা বলে, মানুষকে এমনভাবে কনভিন্স করে, নাকে হ্যাঁ হ্যাঁকে না বলে সুন্দর করে বেরিয়ে চলে যায়। তো বাট অনেক ভালো পলিটিশিয়ান আছে যারা ডেডিকেটেড দেশের জন্য, মানুষের জন্য, কিন্তু এই খারাপ পলিটিশিয়ানের জন্য মানে ভালো পলিটিশিয়ান তখন আলটিমেটলি ইয়ে হয়ে যায়, সাফার করে। কিপিং এ ধরেন হচ্ছে মানে দাঁড় করানো হবে বাংলাদেশের একজনকে, হ্যাঁ গুরুত্বপূর্ণ ম্যাচ চলতেছে, মুশফিকুর রহিম নাকি খালেদ মাসুদ পাইলট বর্তমানে না আগে? বর্তমানে আগেটাই কি? আমি তাকে মুশফিকুর রহিমকে দাঁড় করে দেবো। কি কারণে? বিকজ ও ইয়াং। ফিনিশিং রোলে মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনেক, যে ভালো ফিনিশ করতে পারে। এখন এটা অনেক সময় দেখা গেলো যে ফিনিশিং এ অনেক সময় দেখা গেলো ভালো প্লেয়ার পোলার ফিনিশ করতে পারে না, আবার দেখা গেলো যে একটা এক বলে 6 মারা থাকার জাভেদ মিয়াঁ এক বলে 6 মেরে দিয়েছে চেতন শর্মাকে। তো এটা বলা কঠিন যে মাহমুদুল্লাহ রিয়াদ একটা ভালো ফিনিশার ছিল তার সময়, সে বেস্ট। জাকির আলী অনেক কেবল আসছে, আপকামিং প্লেয়ার, তার মাধ্যমে অনেকগুলো হবে আশা করি। দুজন জায়গায় বেস্ট, সময় আলাদা আলাদা পার্থক্য করতেছেন। কোহলি নাকি সচিন? আমি সচিনকে এগিয়ে রাখবো, সচিনকে এগিয়ে রাখবো। ম্যাকগ্রা, ওয়াসিম, দুজন দেখেন এমন প্লেয়ারের কথা বলছে, এদের সাথে কম্পারিজন হয় না, কম্পারিজন হয় না। কে বেটার, কে আপনার, আপনি পিক করবেন কাকে? আপনি মনে করেন এখানে আপনি তো বিপিএল এ তো ড্রাফটে দাঁড়াইছেন, বসছেন, তখন তো আপনি ঠিকই পিক করবেন। আমি ওয়াসিম আকরামকে পিক করব। হ্যাঁ সেটা বলেন, ঠিক আছে। ওয়াসিম আকরাম ফ্ল্যাট উইকেটে হোক আলাদা কিছু। ওকে, তারপরে আপনি বলেন তো রিয়াসাত না দেব? রিয়াসাত। কেন? কারণ আমি তো দেব চৌধুরী, সো আমি তো আমাকে চুজ করব। আচ্ছা বিডি কিক টাইম নাকি আপনি? আমি না হলে তো বিডি কিক টাইমে এখানে থাকতাম না, ঠিক আছে। বিডি কিক টাইম কাউরে নিতেও না। এই ভাই পয়সা দিনি কিন্তু অনেক বদমাশি করছে, বলো। হ্যাঁ সব অ্যালাউড এখানে। একটা কঠিন প্রশ্ন করব। এত কঠিন যাচ্ছে কেন? সিম্পল জানো। কপি করিম নাকি নাফিসা কামাল? কি কোথায় যায়? অদ্ভুত তো। খেলোয়াড় মানুষ ভাই, খেলোয়াড় বলেই তো বলছি। হ্যাঁ না, দুজন দুই অঙ্গনের মানুষ। একটা হচ্ছে অপি করিম, আমি যত ওনার সাথে আমি অভিনয় করার সুযোগ হয়েছিল, সেই কারণে চমৎকার অভিনেত্রী। সেই কারণেই বলছি, আমি একদিন একটা লাইভ তার একটা অভিনয় দেখেছিলাম, সেই কারণেই বলছি। ওয়া চোখের মধ্যে দেখি মানে ওপেন স্টেজের মধ্যে কাঁদতে শুরু করে দিল, মানে ওপেন, মানে কি করে সম্ভব? আমি চিন্তালাম যে আসলে সলিড কোয়ালিটি অভিনেত্রী। আর নাফিসা কামালের জায়গায় এসে তার ভালো। আমি যত জানি সে সব সহজ প্রশ্ন করছে, কিন্তু একটা টিম চালাতেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, এবং আমার কাছে মনে হয় হ্যাঁ কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ছিলাম, সে তার জায়গা থেকে বেস্ট ট্রাই করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে রেজাল্ট করাবার জন্য, এবং অনেক ডেডিকেটেড ছিলেন। টিম চ্যাম্পিয়ন হওয়ার জন্য সে পাগল থাকতেন, যদিও হার মানাটা পছন্দ করতেন না, কিন্তু মাঠে তো আপনাকে হার মানতেই হবে, যে খেলার মধ্যে যখন আসবেন, এবং অনেক কিছু মানে মানতো যে মাঠে আসলে হেরে যাব, এই জন্য বাসা বসে থেকে দেখতে হবে, এরকম অনেক কিছু মানে থাকে না, যে এগুলো মানতেন। তো এক একটা মানুষের ক্যারেক্টার একরকম থাকেই। সাকিব নাকি তামিম? ড্রাফটে বসছেন আপনি, চুজ করবেন এবার। এখন ড্রাফটে বসছি, আমি কোচ, আমার ওপেনার লাগবে না অলরাউন্ডার লাগবে? সিম্পল, ওপেনার, অলরাউন্ডার। আপনি বলেন আমার কোন জায়গায় ল্যাকিংস আছে আমার টিমে? আপনার টিমটা দেন আমাকে, আপনার টিমে। আমি বললে তো আপনার টিম। আমার যদি আমি এটা বলবো কেন? না, আমার যদি ল্যাকিংস থেকে অলরাউন্ডার, যে একটা লেফট আর্ম স্পিনার লাগবে, তাহলে অবশ্যই ব্যাটসম্যান লাগবে, লেফট আর্ম স্পিনার অলরাউন্ডার, তাহলে আমি অবশ্যই মাঝে ব্যাটিং করার জন্য বা উপরে যেতেই হোক একটা 4 ওভার বোলিংয়ে নেবো, আবার ব্যাটিংয়ে নেবো। আবার যদি ট্রু একটা ব্যাটসম্যান লাগে, তাহলে তো আমি সিম্পল। বুলবুল নাকি দুর্জয়? বুলবুল নাকি দুর্জয়? দুজনে ভালো প্লেয়ার, বাট বুলবুলের রেকর্ড খুবই ভালো। বুলবুল অনেক একটু আপার গ্রেডের প্লেয়ার আমি বলবো নিঃসন্দেহে, বিকজ বুলবুলের ক্যারিয়ারটা অনেক বড় ছিল, আকরামের ক্যারিয়ার যেমন অনেক বড়। দুর্জয় খুবই চমৎকার প্রমিজিং প্লেয়ার ছিল এবং খুবই ভালো প্লেয়ার ছিল ওই সময়, বাট লম্বা সময় ক্যারিয়ার ছিল না, একটা সময় খুব নিয়ে ব্যথার কারণে সে সরে যায়। বাট আমি বলবো যে বুলবুলের ক্যারিয়ারটা অনেক
টাফ ক্যারিয়ার ছিল। মোহামেডানে যখন খেলতেন, মোহামেডানে খেলা মানেই বুঝতে হবে যে বুলবুল ভাই দাঁড়াইছে মানে ম্যাচ জিতবে। তো এই বুলবুল ভাই এমন একটা প্লেয়ার ছিল যে ও নিজেকে তৈরি করেছিল ওইভাবে, উচ্চ মাত্রায় নিয়ে গেছিলো এবং অনেক লম্বা সময় খেলেছেন বুলবুল ভাই। বাট কম্পারিজন করার ইয়ে নেই, দুজনেই ভালো প্লেয়ার ছিলেন, দুজনেই ভালো, অনেক মেধা সম্পন্ন খেলা দুজনেই। পিক করতেন কারে পিক করতেন? দুজনেই ভালো প্লেয়ার। এখন আপনি অল্টারনেট এনাকে না পেলে ওনাকে নিতাম। আচ্ছা, এবার পিক করার সুযোগ নেই, অপশন একই রকম। একদম শেষ পর্যায়ে লাস্ট একটা ট্রু ফলস দিয়ে শেষ করে দিব। বাংলাদেশের ক্রিকেটে এত দূর আসার পেছনে, ভালো ভালো ক্রিকেটার তৈরি হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে, তাদের থেকেও ছাপিয়ে নান্নু ভাই, ট্রু অর ফলস? দেখেন, নান্নু ভাই ট্রু আর ফলস আমি বলবো না, বিকজ নান্নু ভাই যে জায়গায় ছিলেন, আমরা অনেকেই হয়তো নান্নু ভাই সম্পর্কে সমালোচনা করি, বা এখন বর্তমানে সিলেক্টর যারা আছেন বা আগে পূর্ব যারা ছিলেন সিলেক্টরদের আমি মনে করি না যে কোনো। কিন্তু আপনার ক্ষেত্রে আমি শুনি যে আপনি রাজশাহীতে অনেক প্লেয়ার বের করে আনেন। হ্যাঁ, না, ওটা হচ্ছে স্টেজে পারফর্ম করার জায়গা, ন্যাশনাল টিম হচ্ছে স্টেজে পারফর্ম করার জায়গা। তো এই 20 জনের মধ্যে আপনি কোন 15 জনকে সুযোগ দেবেন? এই 15 জন কিন্তু তাও নিজের যোগ্যতা দিয়ে আসে, এমন না যে সিলেক্টর করে দিচ্ছে। আপনি বুঝেন খেলা দেখতে যাবে, বিকেএসপিতে যাবে। আপনি শুনেন, আপনি বলি ছোট্ট কথা, নাহিদ রানা কি সিলেক্টর নিয়েছে নাকি নাহিদ রানা পারফর্ম করছে, তারপরে পিক করছে। আমি মনে করি যে 19-20 হলে সিলেক্টরের ওখানে হাত থাকে, সিলেক্টর কিছু নড়াতে পারে, যে ঠিক আছে আমি 19কে দিলাম, 20কে সরাই দিলাম। কিন্তু 15-20 যদি ডিফারেন্স হয়, যে একটা প্লেয়ার 20 পারফর্ম করছে অন্য প্লেয়ারের সাথে, তো ও তো নিজেই সিলেক্টর। আপনি যে 15 জনের টিম বানানো হয়, এই 15 জনের মধ্যে দেখবেন যে 12 জন নিজেই সিলেক্টর থাকে, প্লেয়াররা ও পারফর্ম করে 12 জন থাকে। বাংলাদেশ দলে কি সেটা অবস্থায় আছে ভাইয়া? বাংলাদেশ দলে সেই 12 জন কি আপনি দেখেন? আমি আসলে এস্টাবলিশ প্লেয়ার দেখি না। একটা সময় ছিল কোয়ালিটি এস্টাবলিশ প্লেয়ার আপনি গুনে বলে দিতে পারবেন 12টা-13টা। এখন কেউ বাইরে গেলেও কোনো ওই প্রবলেম হয় না বা কিছু ওরকম মনে হয় নাই, নিজেদেরকে ব্র্যান্ড বানাতে পারে নাই, নিজেদেরকে তৈরি করতে পারে নাই, তুলে ধরতে পারে নাই। বাট সুযোগ সুবিধা কিন্তু অনেক ভালো সুযোগ সুবিধা পেয়েছিল। আপনি সবসময় কিন্তু আমি বলি, দেখেন দুইভাবে প্লেয়ার তৈরি হয় ন্যাশনাল টিমে। একটা হচ্ছে একদম নিচ থেকে প্লেয়ার তৈরি হবে, স্কাউটিং হয়ে, যেটা ইন্ডিয়া করছে একবারে, ওদের ফার্স্ট ক্লাস থেকে শুরু করে IPL টেবিল দিয়ে আসতে এইভাবে আসছে। এখন ইন্ডিয়াতে আনুমানিক 50 থেকে 60টা প্লেয়ার পাবেন যারা ইন্ডিয়া A-B-C-D বানাতে পারবেন। ডিও বাংলাদেশকে হারিয়ে দেবে, চান্স আছে। হ্যাঁ, DE হারিয়ে দেবে। দেখবেন কত প্লেয়ার IPL দেখবেন যে কি যে ক্রিকেট খেলে, এবং অনেক প্লেয়ার আছে যারা সুযোগই পায় না। এই যে আমি বলবো যে আমি প্রাইম ব্যাংকে একটা প্লেয়ার নিয়ে আসছিলাম, আমি ফার্স্ট ক্লাস খেলে, তো ওই প্লেয়ার আপনার সুযোগই পায় না। তো এই যে কত প্লেয়ার তৈরি হয়েছে, বিকজ ফাউন্ডেশনটা এত সুন্দর এইভাবে আসছে। আর আরেকটা হচ্ছে যে আপনি শুধু ক্রিমটাকে নিয়ে নাড়াচাড়া করবেন, যেটা বাংলাদেশ করে, যে শুধু ন্যাশনাল টিমের প্লেয়ার যারা আছে ওই 20 জন 22 জন 25 জন, ওদেরকে হেভি ট্রেনিং, ওদেরকে হেভি প্র্যাকটিস, বোলিং মেশিন, ভালো কোচ দিয়ে শুধু টপের মধ্যে আপনি ওই ইন্টারন্যাশনাল শুধু করার জন্য, ওই ফাইট করার জন্য আপনি খেলছেন। তো এইটাতে গোলটা কি আসলে সেটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, গোলটা তো হচ্ছে ভালো কিছু, কিন্তু এটাতে আলটিমেটলি বেশি দিন টিকবেন না। প্রচুর টাকা ইনভেস্টমেন্ট থাকবে, কিন্তু নিচ থেকে তৈরি করলে আপনি পুরো স্ট্রং হয়ে উঠবেন। আপনি একটা গাছের যদি আপনি দেখবেন যে এই পেঁপে গাছ ঝড় হলে কিন্তু ভেঙে পড়ে, পেঁপে গাছ জোরে ঝড় হলে ভেঙে পড়ে, বট গাছ কিন্তু ভাঙে না। বট গাছ ভাঙে না বিকজ বট গাছের শিকড়টা কিন্তু অনেক দূর পর্যন্ত থাকে। তো রুটটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি নিচ থেকে, আজকে যদি ইন্ডিয়া টিমের কথা বলি, ইন্ডিয়া টিম নেক্সট 10 বছর পিছাবে না, কারণ ওই বেসমেন্টটা হয়ে গেছে। ওরা যেভাবে তৈরি করেছে নেক্সট 15 বছরে ইন্ডিয়া টিম আর পিছাবে না, যদি আনলেস তাদের দেশে ভূমিকম্প না হয়। আচ্ছা, তারা যদি ওই করাপশনের মধ্যে না জড়িয়ে যায়, মানে যুদ্ধ প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ যদি না হয়, তাহলে ওরা কোনোদিন এই 15 বছরও পিছাবে না, বিকজ ওরা এমনভাবে স্ট্রাকচারটা ডেভেলপ করেছে। বুঝতে পেরেছি। ফাইন্যান্সিয়ালি প্রবলেম নাই, মানে মাঠের প্রবলেম নাই, আম্পায়ারের প্রবলেম নাই, প্লেয়ারের প্রবলেম, ওইভাবে তৈরি করেছে। কিন্তু আপনি আমাদের এখানে যদি কোনো কারণে এই পুরোনো প্লেয়ারের কোনো প্রবলেম হয়, ফাঁসে গেছেন বাংলাদেশ টিমে। হ্যাঁ, তাহলে ক্রাইস্ট চার্চে আমরা খেলতে গেছিলাম, বাংলাদেশ টিম খেলতে গেছিলাম আজ থেকে 4 বছর আগে বা 3 বছর আগে। ওই যে মসজিদে একটা অ্যাক্সিডেন্ট হলো, আমাদের তো নামাজ পড়তে যাওয়ার কথা হলো, আমরা জাস্ট 5 মিনিটের জন্য আমরা বেঁচে গেছি ওখানে। তো ওই মসজিদে যদি ধরেন কোনো একটা ক্র্যাশ হয়ে গেল, ধরেন কোনো একটা ঘটনা ঘটে গেল, যে আমরা 14-15 জন একটা প্রজন্ম নাই, আপনার প্লেয়ার কোথায় থাকতো? রাইট। তো এইখানে আমাদের এখানে ন্যাশনাল টিমের ওরিয়েন্টেড প্লেয়াররা ভালো পারিশ্রমিক পায়, ভালো ফ্যাসিলিটিস পায়। দুইটা প্রবলেম হচ্ছে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা, একটা হচ্ছে যে নিজেদেরকে ওই পরিশ্রম ঠিকই করছে, কিন্তু মেধাটাকে আরও যে ইউজ করব, আরও মানে কি বলবো, নিজেকে
নিবেদিত হয়ে আমি আরও ব্রেন খাটিয়ে যে আমি ইন্টারন্যাশনালকে বিট করব, কী করে বিরাট কোহলি, রোহিত শর্মা কী করে পারফর্ম করে, ওদের চিন্তা ধারণা। আমি কথা বাবর আজম কীভাবে রান করে, বা ও যে এবিডি প্লেয়ার্স কীভাবে রান করেছে, আমি ওইখানে যদি স্বপ্ন দেখেন, আপনি 24 তলা বিল্ডিংয়ে যদি ওঠার স্বপ্ন দেখেন, অ্যাটলিস্ট আপনি তো 21 তলায় যে পৌঁছাবেন। আমাদের এখানে হয়েছে কি, আমার কাছে মনে হয় সামহাও আমরা যখনই ন্যাশনাল টিমে চলে যাই হ্যাপি, আমার কাছে মনে হয় হ্যাপি, যে আমি তো হয়ে গেছি, এখন আমাকে তো নড়াচড়া ওইখানে থাকবো, আমি ফাইন্যান্সিয়ালি তো পাবোই, প্লাস আমি যে আরেকটু হার্ডওয়ার্ক করলে, আরেকটু পরিশ্রম করলে, এবং আমি যদি খেলার পিছিয়ে যদি মনোযোগ দিই, টাকা আমার পিছিয়ে ভাগবে, আমার তো টাকার পিছিয়ে ভাগার দরকার নাই। ছোট্ট সহজ অঙ্গ, আমি সাধারণ মানুষকে আমি তাই বলবো যে কোনো দিনই টাকা সবারই দরকার আছে, ফাইন্যান্সিয়ালি আপনি দরকার আছে সবারই, কিন্তু আপনি যে কাজটা করেন সেই কাজটা যদি আপনি মনোযোগ দিয়ে করেন এবং এটা ম্যাক্সিমাম কাজ করবে, যদি 10 করলে আপনি হ্যাপি হন, ওটা 12 করে রাখবেন, 12-র জায়গায় 14 পারলে 14 করে রাখেন, দেখবেন একটা সময় যেয়ে দেখবেন আপনি একটা জায়গায়, এমন একটা জায়গায় পৌঁছে গেছেন, টাকা আপনি পিছিয়ে এসে ঘুরছে। আপনি ধরেন সচিন টেন্ডুলকার কি টাকার অভাব ছিল? আপনি ধরেন সচিন টেন্ডুলকার শুধু খেলে গেছে, সচিন টেন্ডুলকার কোথাও একটা শো করতে গেলে মিনিমাম ধরেন কথার কথা আমি যতদূর জানি যে 2-3 কোটি টাকার নিচে কোথাও যাওয়ার কথা না, এত বড় একটা ব্র্যান্ড, মিনিমাম 4-5 কোটি টাকা একটা একদিনের জন্য। একটা ম্যাচ খেললে কয় টাকা পায়? 3-4 লাখ 5 লাখ ম্যাক্সিমাম। ওই সময় ধরেন 10 লাখ রুপি পেত, বাট ওই সময় তো একটা দিন কোথাও কিছু ফিতা কাটতে গেলে 3 কোটি টাকা পেত। তো এই যে কিন্তু ফিতা কাটতে যায় না, তখন ও খেলা নিয়েই পড়েছিল, এবং যখন গ্যাপ পেয়েছে তখন খেলতে গেছে। এবং আমি মনে করি যে কোনো আপনি যখন লেভেলে যাবেন, আপনি ওই নেশার মধ্যে পড়ে থাকেন, দেখবেন নেশার মধ্যে যখন পড়ে থাকবেন তখন পিছন থেকে আপনার সব কিছু আসতে থাকবে, মানুষের ভালোবাসা, দোয়া, অর্থ করি সব আসবে, কাজটাকে এনজয় করতে হবে। তো আমার কাছে মনে হয় ন্যাশনাল টিমের প্লেয়ারদের আমাদের হ্যাঁ, তারা আরও শিখতে হবে, শুধু ব্যাটিং বোলিং করলে হবে না। আপনি দেখবেন যে আউট হওয়ার ধরনগুলো যদি দেখেন, নিজেকে কী করে আরও ডেভেলপ করবো সেই জিনিসগুলো দেখতে হবে, সিনিয়র প্লেয়ারদের সাথে বসতে হবে, টিভি দেখতে হবে, অ্যানালিসিস করতে হবে, বিভিন্ন কিছু অনেক মানুষের সাথে গল্প করবেন, গল্প করতে দেখা গেলো যে ছোট্ট একটা আইডিয়া পেয়ে গেছেন ওখান থেকে। তো আমরা ছোটোবেলা আমার মনে আছে যে আমরা নিজে সব কিছু করতাম। ভাই আমি সত্যি বলি, আমি যখন কিপিং করতাম, আমার দেশে কিন্তু কোনো উইকেট কিপিং কোচ ছিল না। আমি ওই যে যখন আপনি স্পিন বলে বোলিং করলে দেখবেন একটা কিপার যখন কিপিং করে তখন অটোমেটিক চোখ বন্ধ হয়ে যায়, যখন ব্যাট জোরে চালাই, যখন সামনে উইকেট কিপারের যখন ব্যাটসম্যানের সামনে পাশে দাঁড়াই স্পিনে, তখন অটোমেটিক চোখ বন্ধ হয়ে যায়, একটা লাগে ব্যাট চালালে। আমি তখন করলাম কী করে এটা চোখটা খোলা রাখা যায়, ব্যাট জোরে চালাক কিন্তু ভয়ে চোখ বন্ধ হয়ে যায়, ওটাকে আমাকে কী করে ভালো করতে হবে। তা আমি করলাম কি ভাই জানেন, আমার গাড়ির গ্লাস বা আমার যে কার, সেই গাড়িটাকে একটা ওই যে উপর দিয়ে পানি পড়ে না, পাইপ দিয়ে একদম উঁচু থেকে 2 তলা থেকে পানি পড়ছে বৃষ্টির মধ্যে, ওই পানি ফোটা পানি, আর গ্লাসটাকে নিয়ে যেয়ে আমি জাস্ট শুধুমাত্র ওই ফোটা পড়া দেখছি, কারণ ফোটা তো চোখে পড়বে, কিন্তু গ্লাসের নিচে তো চোখে পড়বে না, কিন্তু ফোটা পড়ে যে ছিটা যাচ্ছে এটা দেখা শুরু করলাম, যে কী করে ওই পাইপ থেকে যে পানিটা পড়ছে চোখে পড়লে তখন চোখ বন্ধ হইবে। তো ঠিক গাড়ির গ্লাসটাকে নিলাম এমনভাবে যে ফোটাটা পড়ার পরে আমি দেখবো ছিঁড়ে যাচ্ছে। তো বল যখন স্পিনে যখন মারবে ওই সময় চোখ বন্ধ হয়ে যায়। তো আমি চোখ বন্ধ করার সাথে যদি আমি খুলে রাখলে আমি কিন্তু বলটা দেখতে পাচ্ছি, ক্লিয়ার ভিউ পাচ্ছি যে একটু এজ বড় না ছোটো, বা পাশে পড়ছে কিনা। তো এই জিনিসগুলো আপনি ডেভেলপ করতে ছোটো। আমার মনে আছে যে ছোটো একটা বল আছে, গল্ফ বল, সাদা বল, আপনি যখন মানে খুব জোরে বল করবে পেস বোলার, আপনি কিন্তু এত বড় বল দেখতে পারবেন না, তখন ফিকশন অফ সেকেন্ডের মধ্যে বল চলে যাচ্ছে, শুধু সাইন দেখতে পারবেন। তারপর হচ্ছে যখন স্লিপসে যখন যাচ্ছে তখন মানে ছোটো, ধরেন মিনিমাম 100 ফিট উপরে উঠছে, ওই বল তো ছোটো দেখবেন। তো তখন আমি ওই গল্ফ বল আছে, গল্ফ বল দিয়ে ওয়ালে মারা, মারা, আকাশের মধ্যে মারা, আমি গল্ফ বল দিয়ে ক্যাচিং প্র্যাকটিস করলাম না, ছোটো বল দেখবো। এগুলো হচ্ছে ধরেন আপনাকে নিজেকে ডিজাইন করতে হবে, নিজেকে ক্রিয়েটিভিটি হতে হবে, যে না আমি কী করে নিজেকে ডেভেলপ করবো, তাহলে না আপনি ওই জায়গাতে পৌঁছাবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক আলোচনা করলাম। অ্যান্ড মোরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট, যে ফিতা কাঁকড়ার ফার্ম করার থেকে খেলায় মনোযোগ দিতে হবে, আর পেঁপে গাছ হলে চলবে না, বট গাছ হওয়ার জন্য চেষ্টা করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভবিষ্যতে বটের বীজ রোপণ করার চেষ্টা করবে হোপফুলি। সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের স্পেশাল আড্ডা শেষ করছি এখানে। সবাই ভালো থাকবেন।